গুড ইভিনিং। সবাই তোরা ভালো আছিস? মন শরীর সবার ভালো আছে? কিউট কিউট বাচ্চাগুলা সবার একদম এক্সাইটমেন্ট আছে শরীরের ভিতরে, মনের ভিতরে জোশ। সব কিউট কিউট বাচ্চাগুলা এইদিকে দেখ। মোবাইলের অন্য সব নোটিফিকেশন অফ কর, শুধুমাত্র এইদিকে তাকা। কিউটসা জিনিস কিউট ভাবে আমরা এখানে পড়াশোনা করব। ওকে, সো সবাই এইদিকে একটু তাকা। কিউটসা পড়াশোনা হবে। তোরা নিউক্লিয়ার ফিজিক্সের ইন্ট্রোডাকশন লেকচার দেখছিস? ইন্ট্রোডাকশন লেকচারের পার্ট 1 পার্ট 2 অর্থাৎ লেকচার নাম্বার 1 2 কমপ্লিট হয়েছে। যেখানে আমরা নিউক্লিয়ার ফোর্সের কেমন ধরনের হতে পারে আমরা বলছিলাম যে নিউক্লিয়ার ফোর্সের এক্সাক্ট কোনো নেচার পাই নাই। এই নিউক্লিয়ার ফোর্সকে বোঝার জন্য আমরা কি করতে পারি? বিভিন্ন এভিডেন্স দ্বারা, বিভিন্ন লজিক দ্বারা আমরা কি করতে পারি হচ্ছে নিউক্লিয়ার ফোর্সের কিছু বৈশিষ্ট্য লিখতে পারি। সেই ধরনের প্রপার্টিস গুলো আমরা লিখছি। মজা পাইছিস? এবার কি করবো, আমরা যে পড়াশোনাগুলো করছিলাম, যে এভিডেন্স গুলো দিছিলাম, সেগুলো কোথায় থেকে কেমন ভাবে আমরা পাইছিলাম, সেই থিওরি, সেই প্র্যাকটিক্যাল নলেজ গুলা এবং ওগুলাকে এক্সপ্লেন করার জন্য যে থিওরিটিক্যাল নলেজ আছে, সমস্ত কিছু এখন কি করব, এক এক করে পড়াশোনা করব। আরো তোদের আমি এক্সাম্পল হিসাবে কিছু জিনিস বলছিলাম, যেমন যদি একটা কি হচ্ছে অনেক বড় একটা কি হচ্ছে ফুটবল মাঠ থাকে, সাপোজ কথার কথা আমি বলতেছি ইডেন গার্ডেন একটা ফুটবল মাঠ, এটা যদি একটা অ্যাটম হিসেবে কনসিডার করি, তাহলে নিউক্লিয়াসটা কতটুকু হবে? সেই ইডেন গার্ডেনের একদম ঠিক মাঝখানে থাকা একটা ছোট্ট এতটা এতটা মার্বেলের সমান হবে। অর্থাৎ একটা অ্যাটমের বেশিরভাগ অংশ কি থাকে হচ্ছে ফাঁকা থাকে। সেই অ্যাটমটার অধিকাংশ ভরটাই কোথায় কনসেন্ট্রেট থাকে হচ্ছে ওই একটা বিন্দু ভর, ছোট্ট একটু ভর, যেটাকে আমরা বলি নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের সাইজ কেমন করে আমরা ক্যালকুলেট করতে পারি? এর সাইজ যে আমরা বলতেছিলাম ফেমটোমিটার অর্ডারে হবে, দ্যাট ইজ 10⁻⁻15 মিটার অর্ডার, এটা কোথায় থেকে আসলো? এর প্রতি এভিডেন্স কি আছে? এটা কেমন করে মানুষ জানলো যে নিউক্লিয়াসের সাইজ কি আসে হচ্ছে 10⁻15 অর্ডারের আশেপাশে? সবকিছু জিনিসগুলো আমরা কি করব আজকে বোঝার চেষ্টা করব। ওকে, তাছাড়াও আমরা নিউক্লিয়াসের সাইজ ছাড়াও নিউক্লিয়াসের আরো অনেক কিছু সম্বন্ধে আমরা এই ভিডিওতে বোঝার চেষ্টা করব। ওকে, চল তাহলে এখন থেকে আমরা নিউক্লিয়ার ফিজিক্সের ইম্পর্টেন্ট পড়া স্টার্ট হচ্ছে। এতদিন আমরা যেটা পড়াশোনা করছিলাম অর্থাৎ ইন্ট্রোডাকশনে বলছিলাম বলে নিউক্লিয়ার ফিজিক্সে এই এই জিনিসগুলো আমাদের এভিডেন্স কালেক্ট করতে লাগবে, এই ধরনের এক্সপেরিমেন্ট হয়েছিল, এই এই জিনিসগুলো আসছিল। ওকে, চল আজকে থেকে আমরা কি করি, নিউক্লিয়ার ফিজিক্সের পড়াশোনা স্টার্ট করি। তাহলে সবাই জোশ নে, খাতা পেন নে, ভালো করে বসে পড়। ওকে, তো নিউক্লিয়ার ফিজিক্সের লেকচার নাম্বার কি হবে হচ্ছে 3। সবাই রেডি? তাহলে নিউক্লিয়ার ফিজিক্স লেকচার নাম্বার 3। ওকে, নিউক্লিয়ার ফিজিক্সের লেকচার নাম্বার 3 তে আমরা কি আলোচনা করব আজকে? নিউক্লিয়াস নিয়ে আলোচনা করব, ঠিক আছে? একদম কিউটসা হবে, তার জন্য খাতা পেন নে, সবাই টুকুর টুকুর করে এদিকে ওইদিকে দেখিস না, ভালো করে বস। শুয়ে পড়িস না, শুয়ে পড়লে খুব বাজে দেখা যায়। ওকে, পড়াশোনার সময় কে শুয়ে থাকে আমরা? তোকেই বলতেছি, এদিকে ওইদিকে তুই কাকে দেখতেছিস? হ্যাঁ, ভালো করে বস, ভালো করে বস। বস, শুরু হয়ে যাবে। ওকে, বস তাড়াতাড়ি। রেডি সবাই নিউক্লিয়ার ফিজিক্স পড়ার জন্য? তো নিউক্লিয়ার ফিজিক্সের আমাদের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসকে নিয়ে একটু একটু করে আলোচনা আমরা স্টার্ট করি। তাহলে রিডিং দে নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসকে হেডিং দিয়ে আমরা স্টার্ট করতেছি। দেখ, আমরা যখনই নিউক্লিয়ার ফিজিক্স পড়বো, ওকে, এটার অর্ডার সবসময় মাথায় রাখবি যে ফ্যামটোমিটার অর্ডারে হবে, দ্যাট ইজ 10⁻15 মিটার অর্ডারে হবে। এবং নিউক্লিয়াসকে আমরা যখন লিখবো তখন কি দিয়ে লিখি এগুলো একবার একটু শিখে নেই। নিউক্লিয়াসকে কি দিয়ে লিখি? নিউক্লিয়াসের ডেফিনেশন অলরেডি আমি কি করছি, ইন্ট্রোডাকশন লেকচারই দিয়ে দিছি। তাহলে নিউক্লিয়াস ইট রিপ্রেজেন্টেড অ্যাস, এমন করে রিপ্রেজেন্ট করি যে যে কোনো একটা নিউক্লিয়াস এক্স, এটা হচ্ছে জেড, এখানে হচ্ছে এ। অথবা এটাকে অনেক সময় এমন করে লেখে, এ এইদিকে লেখে, জেড এইখানে লেখে। ওকে, যেখানে খুশি লিখতে পারে, মাথায় রাখিস এমন করে। সরি, জেড তো একই দিকেই থাকে, জেড এমন করেই থাকে। এ কখনো এইদিকে লেখে বা কখনো এ এইদিকে লেখে। হ্যাঁ, তাহলে কোনটা কি জিনিস একবার মাথায় রাখি, যে হোয়ার, হোয়ার সবসময় মাথায় রাখবি কি জিনিস হচ্ছে, এ হচ্ছে মাস নাম্বার। ওকে, এ ইকুয়াল টু মাস নাম্বার, যেটা কার সমান হয়? এই যে নিউক্লিয়াস আছে, জেড প্রোটন আর হচ্ছে নিউটনস, এই দুটোর সমষ্টির সমান হয়, জেড আর এন এর সমান হয়। তাহলে এ ইকুয়াল টু কি গেল, জেড প্লাস এন, প্রোটন প্লাস নিউটন। তাহলে এন্ড বাকিগুলোও লিখতে হলে, জেড এটা কি হচ্ছে প্রোটন নাম্বার,
প্রোটন নাম্বার, বা যেটাকে আমরা বলি অ্যাটমিক নাম্বার, এটাকে বলি আমরা অ্যাটমিক নাম্বার। তাহলে প্রোটন নাম্বার ওর অ্যাটমিক নাম্বার, এটাকে আবার কেউ পার ভাবিস না, এটা ওর, হ্যাঁ ওকে, ওর অ্যাটমিক নাম্বার। আর এন হচ্ছে নাম্বার অফ নিউট্রনস, তাহলে নিউটনস সংখ্যা, নিউটনস নাম্বার। আর একটা জিনিস মধ্যে রাখিস, প্রোটন এবং নিউট্রনকে একসঙ্গে আমরা জেনারেল নাম আমরা নিউক্লিয়াস দিয়ে ডাকি। তাহলে কোনো একটা নিউক্লিয়াস সাপোজ এক্স, এক্স এর ভিতরে কতগুলা অ্যাটমিক মাস নাম্বার থাকবে, অ্যাটমিক সরি মাস নাম্বার কত হবে, মাস নাম্বার হবে হচ্ছে তাদের মোট নিউক্লিয়াসের সমান, অর্থাৎ প্রোটন প্লাস নিউট্রনের সমান। এতটুকু মাথায় রেখে, ছোট্ট কিউটসা জিনিস এইটুকু মাথায় রাখতে লাগবে, ঠিক আছে ওকে। এবার দেখ ভালো করে, তাহলে হোয়ার নিউট্রনস, ওকে, and প্রোটনস, ওকে, আর এই দুটো মিলে কি করে নিউক্লিয়াস তৈরি করে, ওকে, কনস্টিটুয়েন্টস, ওকে, অফ নিউক্লিয়াস, ওকে, which are known as nucleons, which is known as nucleons, ওকে। এবার টাইপ অফ নিউক্লিয়াস, টাইপস অফ নিউক্লিয়াস। দেখ নিউক্লিয়াসের টাইপস কেমন করে, ছোটবেলা থেকেই তোরা পড়ছিস না, আইসোবার, আইসোটোপিক, এগুলো তো পড়ছিস, আইসোমার, তো প্রত্যেকটা জিনিস আমরা এক এক করে লিখবো। তাহলে ফার্স্টে লিখি আমরা আইসোবার বা আইসোটোপ, যেটা তোরা ছোটবেলা থেকে সব থেকে বেশি পড়তেছিস, আইসোটোপ না। চল আইসোটোপ এই ফার্স্টে লিখতেছি। আইসোটোপের ক্ষেত্রে জান কি হয়, ওকে, যে সমস্ত নিউক্লিয়াসের কি হচ্ছে প্রোটন নাম্বার সেম হয় তাদের আমরা কি বলি, আইসোটোপ, ওকে। তাহলে দা নিউক্লিয়াই, মাথা রাখিস নিউক্লিয়াসের প্লুরাল ফর্ম হচ্ছে কি নিউক্লিয়াই, ওকে। তাহলে দা নিউক্লিয়াই হুইচ হ্যাভ সেম প্রোটন, the nuclei which have same proton number known as the nuclei which have same proton number known as isotope। এক্সাম্পল দেই তাহলে ক্লিয়ার হয়ে যাবে, ওকে। এমন কিছু এক্সাম্পল দে, ওকে, যেমন কি হবে 13 6C, বা তারপরে এগুলা যে আরো আইসোটোপ গুলো যেমন হচ্ছে 14 6C, এটা দেখ জেড নাম্বার কি আছে, প্রোটন নাম্বার, দ্যাট ইজ জেড প্রোটন নাম্বার কি আছে সেম আছে, ওকে। তো এগুলা যা কিছু হইতে পারে, যেমন তারপরে অনেকেই লেখিস তোরা হচ্ছে 12, ওকে, এটাও ইম্পর্টেন্ট একটা কার্বনের আইসোটোপ, তোরা জানিস। তো এগুলা কি হচ্ছে কার্বনের আইসোটোপ। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে দেখ জেড কি আছে হচ্ছে সেম আছে, যেহেতু জেড সেম আছে তাহলে একজন আরেকজনের কি বলবো আমরা হচ্ছে আইসোটোপ বলবো। এই আইসোটোপ গুলোর ক্ষেত্রে সবসময় একটা জিনিস খেয়াল রাখবি, এদের কেমিক্যাল প্রপার্টিজ সেম হয় কিন্তু ফিজিক্যাল প্রপার্টিজ গুলো কি হচ্ছে আলাদা হয়, ওকে। তাহলে অল আর কি হচ্ছে, অল হ্যাভ সেম protons number, okay, so they are isotope of carbon, ঠিক আছে, isotopes of carbon, ঠিক আছে। তাহলে এগুলোর ক্ষেত্রে আবার বলতেছি কেমিক্যাল প্রপার্টিজ সেম হবে, ফিজিক্যাল প্রপার্টিজ কি হবে আলাদা হবে, ঠিক আছে, ওকে। isotopes
have same chemical properties but they have different physical properties. They have সরি আমার আজকে একটু শরীরটা ভালো না, কিন্তু তোদেরকে আমার সিলেবাস শেষ করাইতে লাগবে। ইভেন আমি চাই না তোদের কিউট কিউট বাচ্চাগুলোর হচ্ছে পড়াশোনার মধ্যে কোনো ডিস্টারবেন্স আসুক, গ্যাপ চলে আসুক, তার জন্য ক্লাস আমি নিচ্ছি, নেওয়ার চেষ্টা করতেছি। ওকে, তো হয়তো একদম বড় ক্লাস নিতে পাবো না, বাট নিব। ওকে, শরীরটা বেশি একটা ভালো না, তাছাড়াও আমার এই হাতের মধ্যে একটু প্রবলেম হচ্ছে, আজকে দেখতে পাচ্ছিস অনেকটাই কেটে কেটে গেছে, এগুলা দেখানো ঠিক না, বাট দেখাচ্ছি অনেকটাই গেছে আমার। যাই হোক, তারপরে টিটেনাস নিছি, টিটেনাস হওয়ার পর পুরো হাত না এইদিকে ফুলে গেছে, এপিসে ব্যথা হয়ে আছে। টিটেনাসের যে এত ব্যথা কিছু বলা নাই, এই হাতে এই জন্য এত বেশি মুভমেন্টও করাইতে পারছি না। যাই হোক, এগুলা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট এটিকে। ওকে, এবার শোন, আমরা আসি হচ্ছে সেকেন্ড, আইসোটোন। নাম শুনেই বুঝতে পারছিস টোন মানে কি হবে, যাদের টোন, যাদের নিউটন সমান। তোরা আবার প্রোটন সমান করে দিস না, প্রোটন সমান তো হচ্ছে আইসোটোপ হয়ে গেছে। তাহলে যাদের নিউটন নাম্বার সেম হবে তাদের আমরা কি বলবো, হচ্ছে আইসোটোন। ওকে, the nuclei which have same newtons, okay, number, okay, the nuclei which have same newtons number are called isotons. এক্সাম্পল দেই বুঝতে পাবে। ওকে, এক্সাম্পল হবে যেমন 13(6C), ওকে, তারপরে হবে হচ্ছে নাইট্রোজেনের আমরা একটা নিতে পারি 14N7। এটার ক্ষেত্রে দেখ, এই দুটার ক্ষেত্রে যদি দেখিস তোরা, এটার ক্ষেত্রে A ইকুয়াল টু কত আছে 13, Z ইকুয়াল টু কত আছে 6, তাহলে N ইকুয়াল টু কত হবে, দেখ এখান থেকে আমরা লিখতে পারি এটার থেকে, তাহলে N ইকুয়াল টু কত হচ্ছে A মাইনাস Z, তাহলে N ইকুয়াল টু A মাইনাস কত হচ্ছে Z, দ্যাট ইজ কত হচ্ছে 13 মাইনাস 6, দ্যাট ইজ কত হচ্ছে 7। ওকে, এটা কত হচ্ছিল, অনলাইনে যারা যারা আসিস বাচ্চাগুলো দেখতে পাইতেছিস, এখানে বলে দিতেছি। তাহলে দেখ 13 মাইনাস কত হচ্ছে 6, 13 মাইনাস 6 মানে কত আসলো 7। ওকে, আর এটার ক্ষেত্রে কত আসলো A ইকুয়াল টু 14, Z ইকুয়াল টু কত হচ্ছে 7, তাহলে N ইকুয়াল টু কত হচ্ছে A মাইনাস Z, দ্যাট ইজ 14 মাইনাস 7 ইকুয়াল টু কত হচ্ছে 7। তাহলে দুইটার ক্ষেত্রে দেখ আমাদের কি আছে, নিউটন নাম্বার, এটারও 7, এটারও নিউটন নাম্বার 7। যেহেতু এই দুটো নিউক্লিয়াসের ক্ষেত্রে নিউটন নাম্বার সেম আছে, তাদের এটাকে কি বলবো আমরা, আইসোটোন বলবো। ওকে, তাহলে লিখে নে, এটা হচ্ছে আইসোটোন। এবার লাগ নেক্সট থার্ড, তাহলে কি গেল হচ্ছে আমাদের, একবার আমরা জেড সমান করলাম, একবার এন সমান করলাম, এবার আমরা এস এম করি, ঠিক আছে, অ্যাটমিক মাস নাম্বার, তাহলে ওটাকে কি বলবো হচ্ছে আইসো বার। ঠিক আছে, চল তাহলে এবার হচ্ছে আইসো বার, থার্ড আইসো বার। তাহলে যাদের সেম মাস নাম্বার হবে, দা নিউক্লিয়াই which have same mass number are known as isobar, এদেরকে আমরা আইসোবার বলি। ফর এক্সাম্পল, ওকে, এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে। আমাদের পছন্দের এক্সাম্পল নেই আমরা, ওকে, এটা নেই, আর সঙ্গে সঙ্গে
নাইট্রোজেনের একটা আইসোটোপ নিয়ে নিই, তাহলে এটা কি হচ্ছে দেখ, দুটোর ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে এ নাম্বার সেম আসতেছে, তাহলে এ নাম্বার সেম আসছে, ঠিক আছে। এটারও কত হচ্ছে অ্যাটমিক নাম্বার হচ্ছে 13, এটারও অ্যাটমিক সরি মাস নাম্বার কত হচ্ছে 13, এটারও মাস নাম্বার কত হচ্ছে 13, অর্থাৎ বোথ হ্যাভ সেম নাম্বার অফ নিউক্লিয়ন্স, ঠিক আছে। টোটাল নিউক্লিয়ন্স বলতেছি, সেম নাম্বার অফ নিউক্লিয়ন্স 13 13, ওকে। তার জন্য এটা অবভিয়াসলি কি হবে হচ্ছে আইসো বার হবে। এবার ফোর্থ, মিরর নিউক্লিয়াই, মিরর নিউক্লিয়াই, হ্যাঁ, ওকে। ইম্পর্টেন্ট জিনিস শোন, মিরর নিউক্লিয়াই কি জিনিস। তো মিরর নিউক্লিয়াই যাওয়ার আগে তোদেরকে এগুলা নাম অনেকের মনে থাকে না, তো নাম মনে রাখার বুদ্ধি বলি। বুদ্ধি কি, আমি পড়ার সময় আমার যেগুলা যেগুলা ফিলিংস আসছিল নামগুলো মনে রাখার সময় আমি সেটাই বলি। দেখ আইসোটোপ, ফোটন, হ্যাঁ, আইসোটোপ ফোটন ছোটবেলা থেকে পড়ে আসছি, ওইটা হয়ে গেছে। তো আইসোটোপ শোনার সঙ্গে সঙ্গে ফোটন নাম্বার সেম। তারপরে হচ্ছে আইসোটোন, টোন শোনার সঙ্গে নিউটন, ঠিক আছে, নিউটন নিউটন, এটা হচ্ছে আইসোটোন। আর হচ্ছে এই যে আইসো বার, আমার আইসো বারের সাথে সাথে একটা জিনিস মনে আসে, কিসের জন্য আমি জানি না, বাট মনে আসে। আইসো বার মানে ভার, ভার মানে গোপাল ভার, ঠিক আছে। গোপাল ভার মানে মোটা মোটা নাদুস টেয়ারা, মানে হচ্ছে মাস নাম্বার সেম। ওকে, আমার এমন করে ফিল আসছে, কিসের জন্য আসছে আমি জানি না। প্রথম যেদিন পড়ছি আমি আইসো বার সম্বন্ধে এমনই ফিল আসছে, ক্লাস 10 যখন ছিল না তখন আমার মাথায় এটা আসছিল যে আইসো বার গোপাল ভার, গোপাল ভার ভর, ভর মানে আইসো কি হচ্ছে মাস নাম্বার, এমন করেই মনে আসছে। যাই হোক, এবার আমি কি বললাম, মিরর নিউক্লিয়াই। মিরর নিউক্লিয়াই কি হচ্ছে, যদি দুইটা নিউক্লিয়াসের একটার প্রোটন আর একটার কি আছে হচ্ছে নিউটনের সমান হয়, আর একটা নিউটন আর একটা প্রোটনের সমান হয়, তখন ওটাকে কি বলবো হচ্ছে একে অপরের মিরর নিউক্লিয়াই। মিরর মানে হচ্ছে মাঝখানে মিরর দিলে কি হচ্ছে একে অপর দিকে দেখতে পাবে, এটা হচ্ছে মিরর নিউক্লিয়াই, ওকে। তাহলে ইফ প্রোটন নাম্বার, ওকে, অফ এ নিউক্লিয়াস, ওকে, ইজ equal to equal to Newton number of other nucleus, okay. If proton number of nucleus is equal to Newton number of other nucleus and vice versa, okay, উল্টাটাও তো হইবে, তাহলে vice versa, then then they are they are mirror নিউক্লিয়াই, তাদেরকে আমরা মিরর নিউক্লিয়াই বলবো। তাহলে মিরর নিউক্লিয়ারের ক্ষেত্রে এক্সাম্পল দেই, চল এক্সাম্পল দিলে মজা পাওয়া যাবে। এক্সাম্পল কি হবে, আমাদের পছন্দের এক্সাম্পল চল দিয়ে দিই, ওকে। আর আমাদের কি আছে ধরে 13n7। এবার এই দুটোর ক্ষেত্রে দেখ, এ ইকুয়াল টু কত আসতেছে, এ ইকুয়াল টু হচ্ছে 13, জেড ইকুয়াল টু কত হচ্ছে 6 6, তাহলে এন ইকুয়াল টু কত হচ্ছে 13 মাইনাস 6, 13 মাইনাস 6 দ্যাট ইজ কত হচ্ছে 14। এবার এটার ক্ষেত্রে দেখ, এ ইকুয়াল টু কত আছে 13, জেড ইকুয়াল টু কত আছে হচ্ছে 7, এন ইকুয়াল টু কত আছে 13 মাইনাস 7, 13 মাইনাস কত হচ্ছে 7 দ্যাট ইজ 6। তাহলে এটার প্রোটন নাম্বার এটার নিউটন নাম্বারের কি হচ্ছে সমান হচ্ছে 13 মাইনাস 6 কত হচ্ছে 7, 14 লিখে দিয়েছিলাম, সরি, ওকে। এবার দেখ এটা কি আছে হচ্ছে, এটার হচ্ছে নিউটন নাম্বার, এটার কি হচ্ছে প্রোটন নাম্বারের সমান হচ্ছে, যেহেতু একটার প্রোটন একটা নিউটনের সমান আর একটা নিউটন একটা প্রোটনের সমান, তার জন্য এটাকে কি বলবো হচ্ছে এই দুটা মিরর নিউক্লিয়াই, ওকে, ক্লিয়ার, বুঝছিস। এবার আর একটা ইন্টারেস্টিং, এইটা অনেকেই হয়তো পড়িস না, এতটুকু হয়তো অনেকেই পড়ছিস, কিন্তু আর একটা অনেকেই পড়িস না, সেটা আমরা পড়বো, সেটা হচ্ছে আইসোমার। চলো এবার লিখবো, এইটুকু লেখা লেগে নে, কারো যদি বাকি থাকে কিছু তাহলে তোরা বলতে পারিস, নাইলো লেগে নে তাড়াতাড়ি, কিছু বাকি থাকলে বল।
ডান, এতটুকু লিখছি সবাই। সো এবার দেখি আমরা আইসোমার। তোদের একটা মোটামুটি আইডিয়া বলতো আইসোমার কি হবে? বল একটু আইসোমার কি হবে, একটা মোটামুটি ধারণা। শোন, আইসোমারের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, যে আইসোমার গুলোর কি হচ্ছে, সেম প্রোটন নাম্বার সেম থাকবে, সেম মাস নাম্বার থাকবে, সেম সবকিছু থাকবে, ঠিক আছে। সেম প্রোটন, সেম মাস নাম্বার, সেম অ্যাটমিক নাম্বার, সেম নিউটন নাম্বার, সবকিছু সেম থাকবে। তারপরেও এদের কি হবে হচ্ছে, শুধুমাত্র ডিকে প্রসেসে গিয়ে যে হচ্ছে আলাদা দেখা যাবে। এবার অনেকের মাথায় একটা কোশ্চেন আসবে যে ডিকে প্রসেসে আলাদা দেখা যাবে মানে কি। তো আমরা একবার বোঝার চেষ্টা করি ডিকে প্রসেস আলাদা দেখা যাবে মানে কি। হ্যাঁ, আর এখানে কি আসতেছে। তো আগে নতুন নাম্বার দে, ফিফথ ফিফথ টাইপ অফ নিউক্লিয়াস, সেটাকে বলবো আমরা হচ্ছে আইসোমার। আইসোমার, ওকে। তো দেখ ভালো করে, আমি তোদের এমন করে এক্সাম্পল হিসেবে বলতে পারি, আইসোমারের ক্ষেত্রে কি হবে, যে যেহেতু সেম নাম্বার অফ প্রোটন থাকতেছে, সেম নাম্বার অফ নিউট্রন থাকতেছে, সেম মাস নাম্বার থাকতেছে, তো এদের ডিকে প্রসেস যখন দেখা যাবে, ডিকে প্রসেসে দেখা গেল সাপোজ কথার কথা এ কি করতেছে, কোনো একটা এনার্জি স্টেটে আছে, ওইখান থেকে ডিকে করতেছে। এবার ডিকে করার পর কি করলো হচ্ছে, এ ডাইরেক্ট এইখান থেকে কি করে দিল হচ্ছে, ডাইরেক্ট এখান থেকে এখানে ডিকে করে গেল। বা আর সঙ্গে সঙ্গে সেম সবকিছু নিয়েই, অর্থাৎ সেম প্রোটন নাম্বার, সেম মাস নাম্বার, সেম সবকিছু নিয়ে আর একটা নিউক্লিয়াস আছে, যে নিউক্লিয়াসটা কি করলো হচ্ছে একটা ফার্স্টে এইখান থেকে কি করছে, সেম এনার্জি স্টেট থেকে একটা মেটাস্টেবল স্টেটে আসলো। মেটাস্টেবল স্টেটে থাকার পর কিছুক্ষণ থাকার পর মেটাস্টেবল স্টেট থেকে আবার কোথায় আসলো হচ্ছে, আবার গ্রাউন্ড স্টেটে আসলো। তাহলে এই দুটোর ক্ষেত্রে ডিকে প্রসেস আলাদা হলো না, দেখতো এর ডাইরেক্ট এইখান থেকে এইখানে ডিকে করে গেল। কিন্তু এই নিউক্লিয়াসটা এইখান থেকে ফার্স্টে একটা মেটাস্টেবল স্টেটে আসলো, তারপরে এই স্টেটে আসলো। তার জন্য কি হচ্ছে, ডিকে প্রসেসটা আলাদা হয়ে গেল। অর্থাৎ এই প্রসেসে যে এনার্জি রিলিজটা হবে, সেই এনার্জি রিলিজটাও কিন্তু ডিফারেন্ট হবে। এটার ক্ষেত্রে ধরি না এনার্জি রিলিজ কত হলো, ডেল্টা E1। আর এই দুটো মিলে এনার্জি রিলিজ কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, কত হচ্ছে ডেল্টা E2। আর যেহেতু এনার্জি রিলিজ আলাদা হবে, তাহলে আনসার্টেনটি প্রিন্সিপাল থেকে কি পারি আমরা, যদি এনার্জি আনসার্টেনটি প্রিন্সিপাল দেখি, কোয়ান্টাম মেকানিক্স তোরা আশা করি সবাই পড়ছিস, যারা যারা নিউক্লিয়ার ফিজিক্স পড়তে আসছিস। তো কোয়ান্টাম মেকানিক্স যদি পড়ে থাকি আমরা দেখি, কোয়ান্টাম মেকানিক্সে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল পড়ছি, ওখানে পজিশন আনসার্টেনটি পাই, এবং ওখান থেকে পরবর্তীতে আমরা এনার্জি আনসার্টেনটিও দেখছি। তাহলে এনার্জি আনসার্টেনটি কি বলতে পারি, যদি এনার্জি রিলিজ আলাদা হয় তাহলে কি হবে হচ্ছে, টাইম রিলিজও আলাদা হবে। অর্থাৎ ডিকে হওয়ার জন্য টাইমও কি লাগবে হচ্ছে, আলাদা দিবে। তো আমাদের সবকিছু সেম থাকা সত্ত্বেও এই যে প্রপার্টিস গুলা, এই ডিকে প্রপার্টিস ডিকের এখানে গিয়ে আলাদা আসবে আইসোমারের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে দা দা নিউক্লিয়াই হুইচ হ্যাভ, ওকে, দা নিউক্লিয়াই হুইচ হ্যাভ সেম প্রোটন, সেম নিউটন, ঠিক আছে, নিউটন অ্যান্ড সেম মাস নাম্বার, সবকিছুই কি আছে, সেম, বাট ডিফারেন্ট ইন এনার্জি, এনার্জি অর হাফ লাইফ। তোরা সবাই জানিস এখানে যখনই আমরা নিউক্লিয়ার ডিকে প্রসেস নিয়ে পড়াশোনা করি, তখন আমরা হাফ লাইফ টাইম নিয়ে পড়ি। নিউক্লিয়ার তো ফুল ডিকে হইতে হইতে তো অসংখ্য বছর পর বছর যাবে, ওই জন্য আমরা হাফ লাইফ নিয়ে আলোচনা করি।
তো ক্লাস 12 পড়ছিস আর যারা যারা পড়িস নাই, আমি তো কয়দিন পরেই তোদের রেডিও অ্যাক্টিভিটি পড়াবো, ওইখানে ডিটেলসে আমরা আলোচনা করবো এগুলা। তো নিউক্লিয়ার রেডিও অ্যাক্টিভিটির ক্ষেত্রে, ডিকে প্রসেসের ক্ষেত্রে হাফ লাইফ টাইম নিয়ে আমরা আলোচনা করি, ঠিক আছে? অর্ধ জীবনকাল পড়ছিস না তোরা? হ্যাঁ, মুখে স্মাইল আসছে না? অর্ধ জীবনকাল টি হাফ ইকুয়াল টু কি লিখছিলি জান? 0.693 বাই হচ্ছে ল্যামডা বা ln2 বাই ল্যামডা না? হ্যাঁ, ভেরি গুড, মনে পড়ছে না একটু একটু করে? বলে আমি 12 তো ঠিকঠাকই পড়াশোনা করছিলাম, এখন স্যার একটু পড়াশোনা করি না, এখন একটু এর কথা ওর কথা মনে পড়ে, এটা এটা মনে পড়ে, খালি রাত্রির বেলা পড়ার কথা মনে পড়ে, হ্যাঁ না? বুঝছি বুঝছি। ছোট ছোট বাচ্চা, তোদের মনের কথা বুঝবো না, কাদের কথা বুঝবো বলতো? জানি। এবার দেখ, হাফ লাইফ, ওকে, দে আর দে আর known as isomers, ওকে। এক্সাম্পলস, ঠিক আছে? যেমন এক্সাম্পল হিসেবে এগুলা কিন্তু মেটাস্টেবল স্টেটের একটা লিখে দিতে পারিস, ঠিক আছে? যেমন প্রমিন, আর এটার যদি এটার এই স্টারটা দিলাম মেটাস্টেবল স্টেটের জন্য, এটা হচ্ছে স্টার রিপ্রেজেন্ট করে মেটা, ওকে। এটা এক্সাইটেড এর জন্য দেই, এখানে আমি একটা মেটাস্টেবল স্টেটের জন্য বিআর এম দিয়ে দিই। তাহলে এম ফর আমি দিতেছি মেটাস্টেবল স্টেট, মেটাস্টেবল স্টেট, আর স্টার দিতেছি স্টার ফর এক্সাইটেড স্টেট, ওকে। তাহলে দুটো আলাদা আলাদা প্রসেসের থ্রুতে কি হবে, ডিকে ঘটবে। তার জন্য এদের কি বলবো আমরা, আছে আইসোমার, আর বাকি সবকিছু কি আছে, হচ্ছে সেম আছে, হ্যাঁ, ওকে। এবার শোন, তোদের মনের মধ্যে এই যে কিউটসা বাচ্চা আছিস, কিউটসা মনের মধ্যে সবার একটা অনেক বড় জিজ্ঞাসা থাকে, বলে স্যার নিউক্লিয়ার সাইজ কেমন করে বুঝলাম বলেন না? নিউক্লিয়ার সাইজ তো এত ছোট এত ছোট, আপনি বলছিলেন অ্যাংস্ট্রম অর্ডারে, অ্যাংস্ট্রম, সরি, আপনি বলছিলেন ফেমটোমিটার অর্ডারে 10⁻⁻15, অ্যাংস্ট্রমও না, তার থেকেও ছোট 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 ছোট, এত ছোট, এত ছোট নিউক্লিয়াস তো আর আমরা এমন করে মাইক্রোস্কোপ দিয়ে জুম করে অন্য কিছু দিয়ে দেখতে পাবো না। তো কেমন করে বুঝলাম এটা সাইজ এত ছোট? তো একটু বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, আমরা এখন কি করব, ওইটাই বোঝার চেষ্টা করব। তো নিউক্লিয়াস সাইজের কেমন করে আমরা কি পাইছি, একটা নোশন পাইছিলাম, ধারণাটা কোথায় থেকে আসছিল, কেমন করে জানি ফেমটোমিটার অর্ডারে হয়, এগুলা নিয়ে কি করব এখন আমরা ডিসকাস করব। তো আজকের আমাদের যে মেইন লেকচার সেটা এখান থেকে স্টার্ট হচ্ছে, নিউক্লিয়ার সাইজ নিয়ে আমরা আলোচনা করব। চল, ইন্টারেস্টিং লেকচার। তো রিডিং দে সাইজ অফ নিউক্লিয়াই, ওকে, এইটুকু লেখা নিয়েছিস? এখন আমরা সাইজ অফ নিউক্লিয়ার ভিতরে চলে যাই। তাহলে সাইজ অফ নিউক্লিয়াই, দেখ নিউক্লিয়াই সাইজ যে মেজারমেন্ট করব, মেজারমেন্ট করার জন্য কি কি উপায় আছে? উপায় বলতে আমরা এখানে তো স্কেল নিয়ে মাপতে পারি না, ছবি তুলে জুম করে মাপতে পারি না, এখানে গিয়ে মাইক্রোস্কোপের মতো যন্ত্র তৈরি করে আমরা কি করতে পারি না, হচ্ছে জুম করে করে নিউক্লিয়াসকে চিনতে পাবো না, তাই তো? এবার নিউক্লিয়াসের সাইজ বোঝার জন্য কি বুদ্ধি করতে পারি? নিউক্লিয়াসের সাইজ বোঝার জন্য নিউক্লিয়াসকে আঘাত করতে পারি। হ্যাঁ, তোরা বলবি নিউক্লিয়াসকে আঘাত করতে লাগবে, এটা কেমন কথা? দেখ, মাথায় রাখিস, তুই যখন কোনো কাউকে চিনতে চাবি, চিনবি কেমন করে কাউকে? চেনার জন্য প্রথম কথা হচ্ছে, সাপোজ তোর দাদা দিদি বা তোরা কেউ পরবর্তীতে কোনোদিন যখন লাইফ পার্টনার চুজ করবি, কেমন করে লাইফ পার্টনার চুজ করবি? কারোর সাথে অনেকদিন ধরে মিশতেছিস, মানে তার আশেপাশে থাকতেছিস, এবং থাকার সময় কখনো কখনো ইচ্ছা করে বা অনিচ্ছাকৃত ভাবে কি করতেছিস, আঘাত দিতেছিস, বা সে বা ও আঘাত পাইতেছে কোনো না কোনো ভাবে। এবার আঘাত পাওয়ার সময় বা হার্ড টাইমে কেমন করে বিহেভ করতেছে,
তার উপরেই তো আমরা মানুষগুলাকে চিনি। বলে ও আঘাত পালে ও এমন করে বিহেভ করে, যদি সবকিছু ঠিকঠাক না চলে তাহলে হচ্ছে এমন করে বিহেভ করে, তারপরেই আমরা একজন আরেকজনকে চিনতে পারি। ঠিক তেমনই একটা নিউক্লিয়াসকে যদি চিনতে চাই তাহলে নিউক্লিয়াসকে আঘাত করতে লাগবে। এই যে আঘাত করব অর্থাৎ নিউক্লিয়াসের কাছাকাছি যাওয়ার চেষ্টা করব, কাছাকাছি গেলে ওই নিউক্লিয়াসটা, যে টার্গেট নিউক্লিয়াসটা আছে যাকে আমরা চিনতে চাই, ওর পাশে যদি অন্য কোনো নিউক্লিয়াসকে নিয়ে যাই, তারপরে ওই টার্গেট নিউক্লিয়াসটা অন্য নিউক্লিয়াসের সঙ্গে কিভাবে বিহেভিয়ার করতেছে, অর্থাৎ ধাক্কা দিয়ে ফেলায় দিতেছে না কাছে টেনে খায়া নিতেছে, ঠিক আছে, ধাক্কা দিলে কতটা দূর দিয়ে ধাক্কা দিতেছে, কতটা কাছে টানতেছে, এই যে সম্পূর্ণ জিনিসগুলার আমাদের কি দিবে, ইনফরমেশন দিবে। এবং অমন করে করে কি করতে পাবো, একটা টার্গেট নিউক্লিয়াসকে আমরা চিনতে পাবো। এই যে টার্গেট নিউক্লিয়াসকে চেনার জন্য বাইরে থেকে কোনো কিছু দিয়ে আমরা ধাক্কা মারতেছি, এই প্রসেস গুলাকে কি বলি আমরা, স্ক্যাটারিং প্রসেস। তাহলে আমরা কি করতে পারি, বিভিন্ন স্ক্যাটারিং প্রসেসের সাহায্যে আমরা কি করতে পারি, স্ক্যাটার্ড করে নিউক্লিয়াসকে আঘাত করে করে কি করতে পারি, নিউক্লিয়াসের সম্বন্ধে ইনফরমেশন বের করে নিয়ে আসতে পারি। তো এমনই একটা বিখ্যাত স্ক্যাটারিং তোরা রিয়াকশন জানিস, যেমন রাদারফোর্ডের গোল্ডফয়েড এক্সপেরিমেন্ট। তো রাদারফোর্ড গোল্ডফয়েড এক্সপেরিমেন্টে তো তাই করছিল, যে নিউক্লিয়াসের সম্বন্ধে যদি কিছু শিখতে লাগে, কিছু জানতে লাগে, আমরা কি করতে পারি হচ্ছে নিউক্লিয়াসকে আঘাত করার চেষ্টা করি। ওর জন্য কি করছে, বিভিন্ন পার্টিকেল দ্বারা আঘাত করছে, স্ক্যাটারিং প্রসেসে দেখছে কি হচ্ছে না হচ্ছে, সেই ডাটাগুলো নিছে এবং ওই ডাটাগুলো দিয়ে ধীরে 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 অনেক এমন কি করছে, সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট হয়েছে, বিভিন্ন স্ক্যাটারিং রিঅ্যাকশন হয়েছে, তারপরে ওই এক্সপেরিমেন্টাল ডাটা থেকে আমরা নিউক্লিয়াসের প্রপার্টির সম্বন্ধে জানতে পারছি। এটা হচ্ছে কি হচ্ছে সব থেকে ভালো বুদ্ধি নিউক্লিয়াসকে চেনার জন্য। তো চল এই বুদ্ধিতে আমরা এই এক্সপেরিমেন্টটা তো এখানে আমরা করতেছি না, কারণ এই ধরনের এক্সপেরিমেন্ট করার জন্য বহুত বড় লার্জ আমাদের কি লাগে হচ্ছে সেটআপ লাগে, ওগুলো তো এখানে করতে পাবো না। কিন্তু এক্সপেরিমেন্ট গুলো কেমন করা হয়েছে আর এদের থিওরিটিক্যাল অ্যানালজি একটা কেমন ধরনের আসতে পারে, আমরা একটা রাফ অ্যাপ্রক্সিমেট একটা কি নিব, আইডিয়া নিয়ে কাজ করব, যাতে আমরা নিউক্লিয়াসের সাইজ সম্বন্ধে একটু একটু বুঝতে পারি। ঠিক আছে, তোরা ক্লাস 12 এও কিন্তু একটু একটু পড়াশোনা করছিস সেগুলো নিয়ে, যদি মনে পড়ে থাকে যে আমরা নিউক্লিয়াসের সাইজ ফেমটোমিটার অর্ডারে কেমন করে হয় একটু একটু আমরা পড়ছি। যদি না পড়ে থাকিস আমি তোদের এখানে পড়াবো, ঠিক আছে। তো একটা দুইটা প্রসেসে তোদের শেখানোর চেষ্টা করতেছি, ওকে, যে কেমন অর্ডারে এদের রেজাল্ট আসতে পারে। ক্লিয়ার? তো কি করতেছি, দেখ, যদি কোনো একটা সাপোজ কথার কথা কি আছে হচ্ছে, একটা টার্গেট নিউক্লিয়াস আছে, যে নিউক্লিয়াসটাকে আমি চিনতে চাই, তাহলে নিউক্লিয়াসটাকে কি হচ্ছে, নিউক্লিয়াসকে চেনার জন্য ওকে কি করব, আমরা আঘাত করব। ওকে, ধরি না এটা একটা কি আছে হচ্ছে, আমার কাছে কোনো একটা ফয়েল টাইপের কিছু আছে, এটার ভিতরে তো নিউক্লিয়াস আছে, ফয়েলের ভিতরে অসংখ্য নিউক্লিয়াস আছে, তার মধ্যে এই নিউক্লিয়াসটাকে নিয়ে আমি চিনতে চাই। তাহলে এখানে কি করব, কোনো একটা হাই এনার্জেটিক পার্টিকেল পাঠাবো, পাঠানোর পর দেখবো এই খায়া নেয় নেয় এখানে দুধ দিয়ে ভাগায় দেয়, দুধ দিয়ে ভাগাইলে কতটা দুধ দিয়ে ভাগাচ্ছে এই সমস্ত ইনফরমেশন চাবো। এবার তোদের অনেকের একটা কোশ্চেন আসবে, স্যার আমরা যখন এক্সপেরিমেন্টটা শুরু করব তখন হচ্ছে এইখানে যে পার্টিকেল গুলো নেব বা যেগুলো জিনিস দিয়ে আঘাত করব সেই জিনিসগুলার এনার্জি কেমন হবে, জিনিসগুলো কেমন করে আমরা ঠিক করব যে এইটা জিনিস দিয়ে আঘাত করব, না র্যান্ডমলি ঠিক আছে আঘাত করা শুরু করব। দেখ, র্যান্ডমলি আঘাত করলে তো বুঝতেই পারছিস একটা এক্সপেরিমেন্ট করতে করতে কত বছর, কত টাকা, কত লক্ষ লক্ষ গুণ টাকা শেষ হয়ে যাবে। তো এগুলোর জন্য কোনো একটা বেসিক তো একটা আইডিয়া থাকবে, বলে আমি এই এক্সপেরিমেন্টটাকে এমন করে করব। আইডিয়া আছে কি নাই? আছে। তো এই যে ধারণাগুলা, এই নোশনগুলা আমরা কোন এক্সপেরিমেন্টের জন্য কেমন ধরনের সেটআপ সাজাবো, ওকে, কি কি জিনিসগুলা অ্যাপারেটাস গুলা রাখবো, এই জিনিসগুলা কেমন করে আমরা ভাবতে পারি, একটু তোদের ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি তৈরি করে দেই। সায়েন্টিস্ট গুলা কেমন করে ভাবে, যেটা তোরাও কিছুদিন পরে সায়েন্টিস্ট হবি, তোরা কেমন করে ভাববি, একটু এখানে কি করতেছি, তোদের ক্রিটিক্যাল অ্যাবিলিটি তৈরি করে দিতেছি। ঠিক আছে, তো কিউটসা জিনিস, সিম্পল জিনিস দেখ, আমি তোদের যদি বলি একটা মোটামুটি একটা এক্সাম্পল দিতেছি, যে এই যে আমার কাছে দেশলাই বক্সটা আছে, এই দেশলাই বক্সটার হাইট কতটা, হাইট কতটা বলতে পারবি? বলে স্যার 2 সেন্টিমিটার, তাই না? তারপরে তুই দেখে বলতে পারছিস, বলে স্যার এটার হাইট মোটামুটি 2 সেন্টিমিটার। আমি যদি তোদের বলি যে এই যে আমার কাছে মার্কারটা আছে, মার্কারের হাইট কত, তুই কি বলবি? বলে স্যার মার্কারের হাইট মোটামুটি 7 সেন্টিমিটার, 7-8 সেন্টিমিটার, এমন কিছু একটা বলবি না তোরা? ওকে, তার মানে আমি তোদের সামনে যে অবজেক্ট গুলো দিতেছি সেই অবজেক্ট গুলো তোরা কিন্তু সাইজ একটা অ্যাপ্রক্সিমেটলি একটা সাইজ অবজার্ভ করে বলতে পাইতেছিস, ঠিক আছে না? কেমন করে জান বলতে পাইতেছিস? অ্যান্সার কি হবে বল তোর? অ্যান্সার হবে যে এই যে আমি যে অবজেক্টটা দিতেছি, এই অবজেক্ট দেই বা এই অবজেক্ট দেই, এই যে ধরনের এই অবজেক্ট দেই আমি,
বা আমি সাপোজ কথার কথা মোবাইলেই দিলাম তোদেরকে, যেই ধরনের অবজেক্ট গুলো দিতেছি, অবজেক্ট গুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তোদের কি আসবে, যে এখান থেকে আমার এখানে লাইট লাগানো আছে, লাইট গুলো এসে এখানে পড়তেছে, পড়ার পর এখান থেকে স্ক্যাটার হচ্ছে লাইট গুলো, সেই স্ক্যাটার লাইট তোদের চোখে যাচ্ছে, তোরা চোখের থেকে তারপরে হচ্ছে এটা একটা আইডিয়া তৈরি করতে পারছিস, মানে এত সেন্টিমিটারের এই অবজেক্টটা, এত সেন্টিমিটারের এই অবজেক্টটা, এমন একটা আইডিয়া তৈরি করতে পারছিস। এবার আমি যদি তোদেরকে বলি, বলে তোর কথার কথা তোর চোখ বন্ধ করে দিলাম আমি, হ্যাঁ, চোখের মধ্যে একদম কালো কাপড় দিয়ে বন্ধ করে দিলাম, তাহলে চোখের মধ্যে কালো কাপড় দিয়ে বন্ধ করে দিছি, এবার তোকে বলতেছি চোখ বন্ধ কর, তুই চোখ বন্ধ কর, আমি একটা জিনিস দেখাইতেছি, সবাই চোখ বন্ধ কর, সবাই চোখ বন্ধ কর, হ্যাঁ, বন্ধ করে আমার মতো আমাকে চোখ বন্ধ কর, কেউ দেখবি না, হ্যাঁ, সৎ পথে চল, সৎ পথে চল, চোখ বন্ধ কর সবাই। তাহলে চোখ বন্ধ করে এবার বলতো এটা সাইজ কত, এটা সাইজ কত, চোখ বন্ধ করে বলতে বলছি, চোখ খুলতে বলি নাই, দেখিস কেন, তুই দেখতেছিস চিটিং, আমি খেলবো না, চিটিং করতে বারণ করছি না তোদেরকে, চোখ বন্ধ করে বলতে বলছিলাম না, চোখ খুলে নিছে, দেখেই বলছি তোর চোখ খুলছে, ওকে, এটা কে কথা বলছিল তোকে, আহ, চোখ বন্ধ করতে বলছিলাম না, যাই হোক চোখ খুলছিস, এখন কি বলবি, তা চোখ খুললে এটা সাইজ তোরা বলতে পারছিস, বলে স্যার এটা তো হচ্ছে কত, হচ্ছে 15 সেন্টিমিটার স্কেল, ঠিক আছে না, এবার কত চোখ বন্ধ করে বলতে পারছিস না কেন, তোর তো স্ক্যাটারিং ও করতে লাগে না, তাহলে চোখ বন্ধ করে তোর কাছে তো সাউন্ডও আছে, মুখও আছে, মুখ দিয়েও তো বলতে পারিস, ঠিক আছে, মুখ দিয়ে সাহায্য করে বললি, মানে আমি বলতে চাচ্ছি যে চোখ বন্ধ করে কেউ কি এমন করে বলতে পাবি যে চোখ বন্ধ করলি তোর কাছে কিছু একটা আসছে, সাপোজ কথার কথা তোর কাছে এটা জিনিস চলে আসছে, চোখ বন্ধ কর, আমার কাছে এটা জিনিস চলে আসছে, এটা ধরতে ধরতে পাই নাই, আমি হাতে ধরলে তো আমার কাছে একটা আইডিয়া চলে আসে, বা চোখ বন্ধ করে আমি এমন করে বলতেছি, এইখান থেকে সাউন্ড ছাড়তেছি, তাহলে সাউন্ড ওয়েভ গিয়ে এখান থেকে টাকরাইলো, ঠিক আছে, এখানে আঘাত করলো, এবং ওই আঘাত থেকে আমি আমার কানে একটা সাউন্ড আসলো, ওইখান থেকে আমি বলবো যে এটা কত বড়, মোটামুটি আমি বলতে পারি এমন করে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি এই জিনিসটাকে সাউন্ডের দ্বারা আমি এটার হাইট মেজারমেন্ট করতে পারি, বা হাইট সম্বন্ধে একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া দিতে পারি, চোখ বন্ধ, আলো ছাড়া, সাউন্ড দ্বারা, আমি মুখ দিয়ে বললাম, এখানে গিয়ে ধাক্কা খাবে সাউন্ড, ফিরে আসবে, আমি শুনবো, শোনার পর বলবো, এমন হইতে পারে, অ্যান্সার হচ্ছে না। কারণটা, আমরা যখন সাউন্ডের কথা বলতেছি তখন কি হচ্ছে, এই যে অডিওবল ফ্রিকোয়েন্সি আমরা যেটা শুনি বা আমরা যেটা বলি সেটা কত হচ্ছে 20 থেকে 20 কিলো হার্স অব্দি হয়, তাই তো, তাহলে 20 থেকে ওটা কত হয় অডিওবল ফ্রিকোয়েন্সি, সাউন্ডের ক্ষেত্রে যদি দেখি, তাহলে সাউন্ডের ক্ষেত্রে অডিওবল ফ্রিকোয়েন্সি কত হয় 20 হার্স থেকে 20 কিলো হার্স হয়। এবার এটার যে ল্যামডা আসে, সেই ল্যামডাটা অনেক অনেক কি হয়, বেশি হয় ওয়েভলেন্থটা, আর সেইখানে আমরা যখন ভিজিবল লাইট ফেলি, ভিজিবল লাইটের ক্ষেত্রে কত হয়, ভিজিবল লাইটের ক্ষেত্রে যদি দেখি সেটা হচ্ছে 400 ন্যানোমিটার টু 700 ন্যানোমিটার, এটা হচ্ছে ভিজিবল লাইটের রেঞ্জ থাকে। তো এর ওয়েভলেন্থ দেখতে পাচ্ছিস কত কম, এটার ওয়েভলেন্থ যদি দেখি সেটার ওয়েভলেন্থ কত হচ্ছে দেখ একবার, আমরা জানি ল্যামডা ইকুয়াল টু কত হচ্ছে সি বাই নিউ, তাহলে সি ইকুয়াল টু কত হচ্ছে, সি ইকুয়াল টু 3 × 10⁻⁸ কত হচ্ছে 8 বাই নিউ, নিউ কিছু একটা ধর, নিউ ধরলাম হচ্ছে কত হচ্ছে, এক্সাম্পল হিসেবে বলতেছে 2 কিলো হার্স, 2 কিলো হার্স, ওকে, তাহলে কত হবে, বা আরো সুবিধার জন্য আমি ধরলাম 3 কিলো হার্স, 20 হার্স অব্দি যাইতে পারে, তো আমি 3 কিলো হার্স ধরলাম, তাহলে 3 কেটে গেল, এটা কত হচ্ছে 10⁻⁵ কত আসলো 10⁻⁵ মিটার, হ্যাঁ না, কারণটা 3 × 10⁻মিটার পার সেকেন্ড, ধর 10⁻⁵ মিটার, এইটা আসলো হচ্ছে ল্যামডা, আর এইখানে ল্যামডা কত, সাপোজ ধরলাম হচ্ছে 500 ন্যানোমিটার, ওকে, তাহলে 500 ন্যানোমিটার বা 5000 অ্যাংস্ট্রম, দ্যাট ইজ 10⁻⁻10 মিটার। তো এটা যদি মিটারে লিখি, মিটারে আসতেছে মোটামুটি আসতেছে এমন হচ্ছে যে 5 × 10⁻⁷ মিটার। তো এই যে ল্যামডাটা
সরি আবার গলার মধ্যে। হ্যাঁ, যেটা আমি জিনিস বলতেছিলাম তোদেরকে, তো দেখ আমরা যেটা ভিজিবল লেন্সের লাইট পাঠাচ্ছি না, লাইটের ওয়েভলেন্থ খুবই খুবই কম। তার জন্য লাইট গিয়ে এটার মধ্যে যখন ধাক্কা খাচ্ছে, ধাক্কা খায় রিটার্ন হইতে পারছে। কিন্তু আমরা যখন সাউন্ড পাঠাচ্ছি, সাউন্ড গিয়ে ধাক্কা খাইতে পারছে না। কারণ সাউন্ডের ক্ষেত্রে ওয়েভলেন্থ এত বড় যে এতটুকু অবজেক্টকে পাস করে ওয়েভলেন্থ চলে যাচ্ছে। যেহেতু পাস করে চলে যাচ্ছে, ওখান থেকে রিটার্ন ব্যাক করতেইছে না। রিটার্ন ব্যাক করতেছে না জন্য আমাদের কি হচ্ছে, কানের মধ্যে আসতেছে না, ইকো হয়ে আসতেছে না। আর ইকো হয়ে আসতেছে না, তার জন্য কি করতে পারতেছি না, আমরা হচ্ছে সাউন্ড দ্বারা এটার হাইট মেজারমেন্ট করতে পারছি না। এর জন্য তোরা একটা জিনিস দেখবি, যে বড় বড় পাহাড়ের সামনে গিয়ে যখন চিৎকার করবি, ইকো হয়ে পাহাড় থেকে কথা রিটার্ন আসে। কারণটা ওইটা আমরা যে অডিওবল ফ্রিকোয়েন্সি দিতেছি, যে ওয়েভলেন্থ দিতেছি, সেটা কিন্তু পাহাড়ের ওয়েভলেন্থের কি হচ্ছে, যেহেতু পাহাড় অনেক হাইট বেশি হয়, ওর কি হচ্ছে হাইটের কম্পারেবল হয়। তার জন্য হচ্ছে পাহাড় থেকে সাউন্ড ইকো হয়ে আসে, যেখানে আমাদের ক্ষেত্রে এইটুকু অবজেক্টের ক্ষেত্রে হবে না। তার মানে আমরা ওভারঅল এই যে আমি অ্যানালাইসিসটা করলাম, এটা থেকে কি বুঝলাম? ওভারঅল অ্যানালাইসিস এটা করলাম যে কোনো কিছুকে যদি স্ক্যাটার করতে লাগে, কোনো কিছুকে যদি স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট করতে লাগবে, ওটার কম্পারেবল কি হইতে লাগবে, ওয়েভলেন্থ হইতে লাগবে। অর্থাৎ আঘাত করে যদি ফিরে আসতে লাগে, ওকে, বা আঘাত করে ওর আশেপাশে যাইতে লাগে, তাহলে ওদের কি হইতে লাগবে, কম্পারেবল ওয়েভলেন্থ হইতে লাগবে। যেমন এটার সাথে লাইটের কম্পারেবল ওয়েভলেন্থ, তার জন্যই আমরা দেখতে পাইতেছি, ওকে, দেখে আমরা মোটামুটি একটা হাইট অ্যাডজাস্ট করতে পারছি। কিন্তু সাউন্ডের ক্ষেত্রে পসিবল না, কারণ ওদের মধ্যে কি হচ্ছে, কোনো কম্পেয়ারই হয় না ওয়েভলেন্থের। ওকে, তুই ভাব সাউন্ডের ওয়েভলেন্থ কত টাইমস, ঠিক আছে, এটার থেকে বেশি। তার জন্য এটাকে পাস করে চলে যাবে। সো আমরা যখনই যে কোনো এক্সপেরিমেন্ট করব, এক্সপেরিমেন্ট এই যে স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট গুলো করব, তখন কি করতে লাগবে, এই যে জিনিসটা নিয়ে এক্সপেরিমেন্ট করব, সেটা অবভিয়াসলি এটার ওয়েভলেন্থ এটার সাইটের সঙ্গে কি হবে, কম্পারেবল হতে লাগবে। তো সাইজের সঙ্গে কম্পারেবল কেমন করে করতে পারি, বা কেমন এনার্জি দিলে কম্পারেবল হবে, আমরা এক এক করে হচ্ছে বোঝার চেষ্টা করি, ঠিক আছে? এবার দেখ, এটাকে বোঝার জন্য আমি তোদের বলি, এখান থেকে যদি আমরা এক্স রে সেন্ড করি, এক্স রে দিয়ে স্ক্যাটারিং পসিবল না। যদি গামা রে সেন্ড করি, গামা রে দিয়েও স্ক্যাটারিং পসিবল না। স্বাভাবিক জিনিস, তোরা বুঝতেই পারছিস, আমাদের স্ক্যাটার করার জন্য, কোনো কিছুকে আঘাত করার জন্য আমাদের কি লাগবে, হচ্ছে পার্টিকেল লাগবে, তাই তো? তাহলে তাহলেই হবে। এবার যদি আমরা এক্স রে গামা রে পাঠাই, হবে না, লাভ নাই। তো আমরা কি পাঠাইতে পারি বলতো? ইলেকট্রন পাঠাইতে পারি, নিউটন পাঠাইতে পারি। তো এই ধরনের জিনিসগুলো আমরা পাঠাইতে পারি। তো আমরা যদি পাঠাই, আমাদের কি কি আসবে? যদি নিউটন পাঠাই তাহলে কি হবে, ইলেকট্রন পাঠালে কি হবে, একবার আমরা বোঝার চেষ্টা করি। দেখ, এতক্ষণে তো আমরা বুঝে গেছি নিউক্লিয়াস কি হচ্ছে, পজিটিভ চার্জ পার্টিকেল, তাই তো? কারণ অ্যাটমের প্রায় সব মাস ওখানে কনসেন্ট্রেট আছে, এবং ওইটা কি হচ্ছে, পজিটিভ চার্জ। এবার যদি নিউটন পাঠাই, ঠিক আছে, বা ইলেকট্রন পাঠাই, কি হবে? এবার একটু বোঝার চেষ্টা কর, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট জিনিস। আমি কি বললাম, যে এটা যেটাই পাঠাইতে লাগবে, কম্পারেবল ওয়েভলেন্থ হতে লাগবে। তাহলে ওয়েভলেন্থ যদি দেখি, ঠিক আছে, তো আমাদের নরমালি ওয়েভলেন্থের ফর্মুলা কি হচ্ছে, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি, ঠিক আছে? এবার দেখ, আমি কি করতে পারি, এখান থেকে উপর নিচে আমি সি দিয়ে গুণ করলাম, তাহলে এসি বাই পিসি, ওকে। এবার দেখ ভালো করে, আমরা কি জানি, ই ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম জিরো স্কোয়ার সি টু দি পাওয়ার 4 ফর এ ফোটন লাইক পার্টিকেল। তাহলে এটা কি কত হচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। তাহলে কত হচ্ছে, পিসি ইকুয়াল টু কত গেল, হচ্ছে পিসি। তাহলে ফর এ হাই এনার্জেটিক পার্টিকেল ক্ষেত্রে ল্যামডা ইকুয়াল টু কত হচ্ছে, এইচ বাই ই হচ্ছে। এবার ল্যামডা ইকুয়াল টু এসি এর ভ্যালু কত, এসি এর ভ্যালু তোদের অনেকেই ক্লাস 12 মুখস্থ করছে, যাদের মুখস্থ নাই তোদের বলতেছি, 1240, ঠিক আছে? এটা হচ্ছে মেগা ইলেকট্রন ভোল্ট ইনটু ফ্যামটোমিটার, ওকে, বাই হচ্ছে ই। তোদের আমি বলি, এইচ এর ভ্যালু তোরা সবাই জানিস, ঠিক আছে? এইচ এর ভ্যালু সবাই জানিস, ওকে। সি এর ভ্যালু সবাই জানিস। তো এইচ এর ভ্যালুর অ্যান্সার কত আসবে, জুল সেকেন্ড। আর সি এর কত হচ্ছে, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে যদি আমরা এই দুটাকে গুণ করে দেই, এইচসি গুণ করে দেই, তাহলে কত আসে, জুল ইনটু কত, দেখ সেকেন্ড সেকেন্ড কেটে যাবে, তাহলে জুল ইনটু মিটার। তো আমরা চাই এগুলা না করে আমরা একবারে ইলেকট্রন ভোল্টে অ্যান্সার চাই। তাহলে ইলেকট্রন ভোল্টে যদি অ্যান্সার করিস, তোদের একটা ডাটা মুখস্থ কর, পরবর্তীতে নিউক্লিয়ার ফিজিক্স যতদিন পড়বি তোদের কি হবে, সুবিধা হবে। আমি বলে দেই, তোদের ডাটাটা মুখস্থ রাখ, ঠিক আছে? তাহলে
এইচসি এর ভ্যালু আমি তোদের বলতেছি নোট দিয়ে, এটা তোরা লিখে রাখ এখনই, পরবর্তীতে যে কোনো আমরা যখন প্রবলেম করব সুবিধা হবে। এইচসি এর যদি মাল্টিপ্লিকেশন করি ইলেকট্রন ভোল্টে অ্যান্সার কত হয়? 1240 মেগা ইলেকট্রন ভোল্ট ফ্যামটোমিটার, এটা মাথায় রাখিস। ওকে, তো এটা মাথায় রাখিস। আর যদি অনেক সময় কারো অ্যাংস্ট্রম ট্যাংস্ট্রমে লাগে তাহলে বলি তোদের 1240 এমনও হইতে পারে যে ন্যানোমিটার ইলেকট্রন ভোল্ট, এটাও হইতে পারে, বা হইতে পারে 12400 অ্যাংস্ট্রম ইন্টু ইলেকট্রন ভোল্ট। যাদের যেটা সুবিধা হবে তোরা ওইটা মুখস্থ রাখতে পারিস, সবগুলাই একই জিনিস। ওকে, সবগুলাই একই জিনিস। এখানে দেখ মেগা মানে 10⁶, তাহলে 10⁶ আর 10 কত হচ্ছে -15। ওকে, এটার ক্ষেত্রে তাহলে কত হচ্ছে 10⁻৯, এটার ক্ষেত্রে 10⁻৯, এটার ক্ষেত্রে কত হচ্ছে 10⁻, কত হচ্ছে -10, আর এখানে একটা শূন্য 10⁻৯। তাহলে সবগুলোর ভ্যালু একে, তো যেটা ডাটা লাগবে যে ইউনিটে লাগবে ওইটা তুই বসায় দিবি। ওকে, আমি একটা বসাইলাম এখানে, এটা ইউনিটে বসাইলাম। যেহেতু আমি কার সম্বন্ধে জানতে চাই, নিউক্লিয়াস সম্বন্ধে জানতে চাই, নিউক্লিয়াস সম্বন্ধে জানার জন্য আমরা জানি নিউক্লিয়াসের সাইজ ফেমটোমিটার অর্ডারের আশেপাশে আসবে, তো আমরা ওই অ্যানালজি থেকে এটা লিখলাম। ওকে, এবার দেখ এই যে তোরা অনেকে আবার একটা কিন্তু কোশ্চেনও করতে পারিস আমাকে, স্যার কেমন করে জানলেন নিউক্লিয়াসের সাইজ ফ্যামটোমিটারের অর্ডারের আশেপাশে আসবে? আমি বলতেছি, ওকে, ওগুলো সব বলতেছি। তো যদি নিউক্লিয়াসের সাইজ এমন হয় ফ্যামটোমিটারের অর্ডারের আশেপাশে হয়, তাহলে এই জিনিসটাকে ভালো করে একবার বোঝার চেষ্টা কর। ওকে, তো এটা কি হচ্ছে দেখ, ল্যামডা ইকুয়াল টু এটা গেল, তার মানে আমাদের যদি ফ্যামটোমিটারকে বজায় রাখতে লাগে, এদিকে দেখ, যদি ল্যামডাকে ফ্যামটোমিটারের বজায় রাখতে লাগে, আর কারণটা আমি বললাম তো ওদের এইটা সাইজের সাথে কম্পারেবল ওয়েভলেন্থ হতে লাগবে, তাহলে ওয়েভলেন্থকে যদি আমরা ফ্যামটোমিটারে বজায় রাখতে চাই, তাহলে এইখানে উপরে কি আছে মেগা ইলেকট্রন ভোল্ট, তাহলে ইকেও অর্থাৎ যে পার্টিকেলটা আমরা সেন্ড করব এটাকে স্ক্যাটার করার জন্য, সেই পার্টিকেলের এনার্জিও কত হইতে লাগবে? মেগা ইলেকট্রন ভোল্টের আশেপাশে হইতে লাগবে। হইতে লাগবে কি লাগবে না? দেখ, এটা যদি মেগা ইলেকট্রন ভোল্ট, সাপোজ কথার কথা 50 মেগা ইলেকট্রন ভোল্ট, তাহলে 50 মেগা ইলেকট্রন ভোল্ট পাঠাইলেই মেগা আর মেগা কাটবে, মেগা আর মেগা কেটে কি পড়ে থাকবে? ফ্যামটোমিটার পড়ে থাকবে। তো সবসময় মাথায় রাখিস যে এনার্জিটা পাঠাইতে লাগবে সেটা হচ্ছে হাই এনার্জেটিক এনার্জি পাঠাইতে লাগবে, ঠিক আছে? এবার কথার কথা তুই যদি কি করিস, একটা ইলেকট্রন পাঠাস, লো এনার্জেটিক ইলেকট্রন পাঠাস, লো এনার্জেটিক ইলেকট্রন বিম পাঠাইলি, তাহলে কি হবে দেখ তো ভালো করে একটা জিনিস দেখ, এখানে কি আছে নিউক্লিয়াস আছে, পজিটিভ চার্জ আছে। এবার এখান থেকে যদি কি করিস ইলেকট্রন পাঠাস, ইলেকট্রন পাঠাইলে কি আসবে হচ্ছে ইলেকট্রন বিম পাঠাইলি, লো এনার্জেটিক পাঠাইলে এর পাশে একটা কি আসবে হচ্ছে পোটেনশিয়াল ভেরিয়ার আসবে। কোয়ান্টাম মেকানিক্সে আমরা পড়ছিলাম না, ঠিক আছে, টানেলিং এফেক্টের ওইখানে, তো এখানে একটা পোটেনশিয়াল ভেরিয়ার আসবে, অর্থাৎ পোটেনশিয়াল একটা হাইট থাকবে, সেই হাইটটাকে পার করার লো এনার্জেটিক বিমের পসিবল না, তাহলে লো এনার্জেটিক ইলেকট্রন বিম আসে এটাকে আমরা পার করতে পাবে না। যদি নিউটন পাঠাস, নিউটনের ক্ষেত্রে কি হবে? নিউটন নিস্তড়িত। এবার তোরা বলবি স্যার লো এনার্জেটিক হাইড্রোজেন আমরা যদি কি করি ইলেকট্রন বিম পাঠাই, তাহলে কুলম্ব ব্যারিয়ারকে যেহেতু কি করতে পারছে না, ক্রস করতে পারছে না, অর্থাৎ এইখানে যে আটকায় রাখছে ব্যারিয়ারটা তাকে যদি পাস করতে পারছে না, স্ক্যাটার করতে দিচ্ছে না, তাহলে আমরা নিউটন পাঠাই। নিউটন তো নিউট্রাল, ওটার তো আর কোনো কুলম্ব ব্যারিয়ার নাই, তাহলে যদি কুলম্ব ব্যারিয়ার না থাকে ও কি করবে? ইজিলি পাস করে দেবে, অ্যান্সার হচ্ছে হ্যাঁ। কিন্তু যখন আমরা নিউটন পাঠাবো জানি সেখানে যেহেতু কুলম্ব ব্যারিয়ার তৈরিই হয় নাই কোনো, তার জন্য কি করবে নিউটনকে সোজা কি করবে হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে কোলাপস করা যাবে। এবার কোলাপস করার জন্য আমরা কোনো ইনফরমেশনই পাবো না, কারণ ওইটা তো ওইটার সঙ্গে মার্চ করে গেছে, কিচ্ছু লাভ নেই। তারপরে মানুষজন ঠিক করলো, সায়েন্টিস্ট গুলো ঠিক করলো আমরা কি করি, সব থেকে ভালো হয় কি হচ্ছে ইলেকট্রন বিমেই পাঠাস, কিন্তু সেই ইলেকট্রন বিমটাকে কি করা হচ্ছে হাই এনার্জেটিক ইলেকট্রন বিম পাঠা। এবার হাই এনার্জি ইলেকট্রন বিম যদি পাঠাই তাহলে কি হবে, কুলম্ব ব্যারিয়ারকেও ক্রস করবে, হাই পাঠাইছি, আবার কি আসবে ওটার পাশে স্ক্যাটার হয়ে বের হয়েও যাবে। ওকে, কিন্তু তো এটা যখন এই যে হাই এনার্জেটিক ইলেকট্রন বিমের কথা বলতেছিলাম না, ঠিক আছে, এই হাই এনার্জি ইলেকট্রন বিমটার ক্ষেত্রে আমি তোদের বলি যে রাদারফোর্ড যখন করছিল কাজটা, রাদারফোর্ড কিন্তু হাই এনার্জেটিক ইলেকট্রন বিম দিয়ে করে, যেটার ক্ষেত্রে কি ছিল উনি একটা হাই এনার্জি বহুত এনার্জি নিছিল, সেই এনার্জিটা কত ছিল কেউ জানিস? রাদারফোর্ড যখন এক্সপেরিমেন্ট করছিল অক্সিজেন নিউক্লিয়াস নিয়ে কিন্তু কাজ করছিল, তাহলে তখন হচ্ছে যে এনার্জিটা দিছিল সেটা দিছিল 420
মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি দিয়ে কাজ করছিল। ওকে, রাদারফোর্ডের এক্সপেরিমেন্টের সময় ওকে 420 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে এখানে মেগায় বসাই দিয়ে মেগা মেগা কেটে যাবে, এখান থেকে কি পাবি হচ্ছে ল্যামডা পাবি। ওকে, তো আমি একটু পর জানাচ্ছি যে কি দিয়ে করলে আরো সব থেকে ভালো হইতো, এক্সপেরিমেন্ট আরো ভালো হয়, সেগুলো আমি জানাচ্ছি। তার আগে এটা শোন। ওকে ওকে, এবার শোন। তো রাদারফোর্ড যখন এই এক্সপেরিমেন্টটা করছিল কি হচ্ছে হাই এনার্জি ইলেকট্রন বিম দিয়ে, তখন যে রেজাল্ট গুলো পাওয়া গেছিল রেজাল্ট গুলো খুব একটা ভালো পাওয়া যায় নাই। পরবর্তীতে প্রোটন দিয়ে ট্রাই করে, ঠিক আছে, পজিটিভ পজিটিভ রিপালশন করবে, প্রোটন দিয়ে ট্রাই করা হয়। ওকে, কারণটা এটা সবসময় একটা কি ভয় থাকে বলতো, হাই এনার্জি ইলেকট্রন বিম পাঠাইলে ইলেকট্রন যেহেতু নেগেটিভ আর এটা কি আছে হচ্ছে নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ, তাহলে ইলেকট্রনটা পজিটিভে গিয়ে কি করতে পারে, ক্যাপচার হয়ে যাইতে পারে। ঠিক আছে, তার জন্য ভালো রেজাল্ট দেয় না, অনেক কিছু কারণ। তো তারপরে মানুষের সুবিধা হলো, সায়েন্টিস্টের সব থেকে ভালো বুদ্ধি বের করলো যে কি ইউজ করি আমরা, পজিটিভ কোনো চার্জ পার্টিকেল পাঠাই। ওকে, তো পজিটিভ পাঠাইলে কি হবে, এটা পজিটিভ আছে এখানে পজিটিভ আছে, এখানে বহুত হাই এনার্জি পাঠাবো পজিটিভ পার্টিকেল, তাহলে এইখানে যাবে কিন্তু কি হচ্ছে এর রিপালশন ফোর্স দ্বারা কি হচ্ছে এর কাছে গিয়া ভিতরে যাবে না, ক্যাপচার হবে না, এই নিউক্লিয়াস দ্বারা ক্যাপচার হবে না। তাহলে কি করবে, এর ম্যাক্সিমাম কাছাকাছি যাবে, যাওয়ার পর কি করবে এখান থেকে স্ক্যাটার হয়ে দূরে দূরে চলে যাবে। তখন সায়েন্টিস্টরা খোঁজার চেষ্টা করলো যে কি দিয়ে করা যায়, এমন একটা পজিটিভ বিম কি হইতে পারে। তার পরবর্তীতে সব থেকে ভালো রেজাল্ট যেটা পাওয়া যায় পজিটিভ বিম হিসেবে কি নেয়, আলফা পার্টিকেল নেয়। ঠিক আছে, তো আলফা পার্টিকেল মানে হচ্ছে হিলিয়াম 4। ওকে, তো আলফা পার্টিকেল নেয়, মাথায় রাখিস, এই যে এই জন্য আমি আলফা পার্টিকেল লিখছি হিলিয়াম, ঠিক আছে 42। তো পজিটিভ যেহেতু একটা চার্জ পার্টিকেল যায়, তাহলে হাই এনার্জেটিক একটা যদি আলফা পার্টিকেল পাঠাই, সেই আলফা পার্টিকেলটা বাট মাথায় রাখিস এতটাও হাই পাঠাস না যেটা এটার দ্বারা আপনার ক্যাপচার হয়ে যায়। মোটামুটি একটা কি হচ্ছে হাই এনার্জেটিক আলফা পার্টিকেল পাই, যেটা হচ্ছে এটার কাছাকাছি যায়, অনেকটাই কাছাকাছি যায়, এবং আমরা অনেক কিছু ইনফরমেশন পাই। ওকে, এবার কি আছে, যখন আমরা আলফা পার্টিকেল পাঠাই কোন একটা নিউক্লিয়াসের পাশে, তখন যে রেজাল্টটা পাইছিলাম, রেজাল্টটা কেমন পাইছিলাম, আমি রেজাল্টের গ্রাফগুলা লিখে দিতেছি। ঠিক আছে, আমি পরবর্তীতে নোটস লেখাইছি, আগে দেখ। তো রেজাল্টেন্ট গ্রাফটা কেমন পাইছিলাম, রেজাল্টেন্ট গ্রাফ। ওকে, রেজাল্টেন্ট গ্রাফটা এমন আসছিল। ওকে, থিটা এদিকে ইন্টেন্সিটি, এখানে থিতার ব্যাপারটা বুঝ, থিতা কি জিনিস। ধরে একটা আলফা পার্টিকেল পাঠাইলাম, এটা সোজা এদিকে যাওয়ার কথা ছিল, মানে এটা আমি এখানে বোঝাচ্ছি। ধরে এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াসটা, আমাদের অ্যাটমটা আছে, এর মধ্যে এই যে ধরে হচ্ছে নিউক্লিয়াস আছে। এবার নিউক্লিয়াসের এইদিকে হচ্ছে আলফা পার্টিকেল পাঠাইলে আলফা পার্টিকেল এইদিকে গিয়ে কি করবে, যেটা সোজা যাবে ওটা এইদিকেই ব্যাক করবে, ব্যাক স্ক্যাটারিং হবে। যেটা ওর পাশাপাশি দিয়ে যাবে, ওর পাশাপাশি যাবে আলফা পার্টিকেল মানে পজিটিভ পার্টিকেল, পজিটিভ নিউক্লিয়াস দিয়ে কি করবে, এমন স্ক্যাটার হয়ে কোন দিকে দেবে, বের হয়ে যাবে। ঠিক আছে, তো স্ক্যাটার হয়ে বের হয়ে যাবে। আবার এই দিক থেকে দুধ দিয়ে গেলে হচ্ছে দুধ দিয়ে যেটা যাবে ওটা একটু কম স্ক্যাটার হবে, এটা এমন করে বের হয়ে যাবে। ওকে, তারপরে এটা যদি কাজ দিয়ে যায়, কাজ দিয়ে যাওয়াটা কি হচ্ছে একটু বেশি স্ক্যাটার হয়, এমন করে বের হয়ে যাবে। আর একটু দুধ দিয়ে গেলে এটা কম স্ক্যাটার হবে, এমন করে বের হয়ে যাবে। ঠিক আছে, এই যে এই ডিস্টেন্সটা যেটা আছে, ঠিক আছে, এটা থেকে এটার যে ডিস্টেন্সটা, এটাকে আমরা কি দিয়ে লিখি হচ্ছে বি দিয়া লিখি আমরা। ঠিক আছে, তোরা জানবি এটাকে। ওকে, ইম্পালস প্যারামিটার বলা হয়, বি দিয়া লেখা হয়। ওকে, ওকে, তাহলে ইম্পালস প্যারামিটার বি দিয়ে আমরা লিখি। তো এই যে জিনিসটা যেখান থেকে যাচ্ছে আর যেখান থেকে স্ক্যাটার হচ্ছে, এই অ্যাঙ্গেলকে আমরা থিটা অ্যাঙ্গেল বলি। ঠিক আছে, অর্থাৎ তোর যে ডিরেক্টরের ভিতরে যাবে সেই ডিরেক্টরটা, তো এটা এমন করে স্ক্যাটারিং জিনিসটা হচ্ছে এইদিকে, এর আগের দিন ছবিটা আর্ট করছিলাম না তোদের, এইদিকে কি হচ্ছে একটা ডিরেক্টর লাগা আছে। এবার কোন অ্যাঙ্গেলে গিয়ে পড়বে, অর্থাৎ ওই সলিড অ্যাঙ্গেলটাকে এই থিটা দ্বারা ডিনোট করা হয়। ওকে, কোন সলিড অ্যাঙ্গেলে গিয়ে পড়তেছে, সলিড অ্যাঙ্গেল তো আশা করি এতদিনে জানিস। সলিড অ্যাঙ্গেল কি জিনিস মনে করে দেখ একটু। ধরে নে এটাকে একটা রুফ আছে, ছাদ আছে, ছাদ থেকে কি করে রিবন ঝুলায় দেয়, তাহলে রিবন ঝুলাই দিলে সেই রিবন গুলাকে টানার পরে একটা জায়গায় জড়ো কর, তারপর উপরে যে এমন একটা কোণ তৈরি হবে, ওটাকে কি বলবো আমরা, সলিড অ্যাঙ্গেল, তাই তো। ওকে, তো এটা হচ্ছে থিটা জিনিসটা বললাম। তো এটা যখন আমরা এক্সপেরিমেন্ট করতেছিলাম এমন আমরা দেখি।
ওকে, তো থিতার সঙ্গে সঙ্গে হচ্ছে এমন একটা এক্সপেরিমেন্টাল কার্ভ পাই। ওকে, তো আরো এক্সাক্ট যদি বলি, এক্সাক্ট এইখানে তো জিরো হয় না একদম। তো আমি তোদের এক্সপেরিমেন্টাল কার্ভটা মোটামুটি ভালো করে বানানোর চেষ্টা করি। ওকে, জিরো হয় নাই একদম, এমন ধরনের পাই, এমন ধরনের এক্সপেরিমেন্টাল কার্ভ পাই। ওকে, তো এই কার্ভটা দেখতে কিসের মতো অনেকটা বলতো তোরা? ওকে, এই কার্ভটা দেখতে অনেকটা কিসের মতো? তোরা যদি দেখিস, তোরা কিছুদিন আগেই আমি তোদের কি করছিলাম, অপটিক্স পড়াইছিলাম। অপটিক্সের চ্যাপ্টারে এমন গ্রাফ করাইছি কি করাইনি একবার মনে করে দেখতো। অপটিক্সের চ্যাপ্টারে এমন গ্রাফ করাইছিলাম তোদের আমি। ঠিক আছে, এদিকে ইন্টেন্সিটি ছিল, এদিকে হচ্ছে থিটা ছিল। ওকে, মনে করে দেখ একটু। আর প্রিসাইসলি বলে সাইন থিটা ছিল। ওকে, আর এই যে রেজাল্টেন্ট গ্রাফটা, এটা কার 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 সাথে ছিল আমি একবার বলে দিতেছি। ওকে, এদিকে আই মানে হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস, হ্যাঁ, পার ইউনিট টাইম পার ইউনিট এরিয়া, নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট টাইম পার ইউনিট এরিয়া, দ্যাট ইজ ইন্টেন্সিটি। ওকে, অমনই ছিল। তো এটা ছিল এটা। তো এই লাইটের ক্ষেত্রে এই গ্রাফটা পড়ছিস কি পড়িস নাই? পড়ছিস সবাই? মনে করে দেখ, লাইটের ক্ষেত্রে আমরা কি পড়ছিলাম একটু মনে করে দেখ। একটা হচ্ছে স্লিট ছিল এমন করে, ঠিক আছে, স্লিটের এটা আমরা কি দিতাম, বি, তাহলে হচ্ছে বিডি সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা। ওকে, বি সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা, এগুলা থেকে করছিস। করার পর আমরা পরবর্তীতে একটা অ্যারেডিক্স বানাইছিলাম, অর্থাৎ স্ফেরিক্যাল অ্যাপারচার নিছিলাম। মনে কর দেখ, স্ফেরিক্যাল অ্যাপারচারের জন্য আমরা একটা ফর্মুলা আসছিল, অ্যারেডিক্স এর ফর্মুলা। ঠিক আছে, কি আসছিল ফর্মুলাটা একটু মনে করে দেখতো। এমন আসছিল না, সাইন থিটা ইকুয়াল টু 1.22 ল্যামডা বাই ডি। ঠিক আছে, ওকে, মনে করে দেখ এগুলো আসছিল না? হ্যাঁ, আসছিল। তো এখান থেকে যদি দেখিস, এই যে আমি ডিস্কটা বানাইলাম, এটা যদি আমি সার্কুলার ডিস্ক নেই, সেই সার্কুলার সার্কুলার ডিস্কের ডায়ামিটার কত হচ্ছে, ডি আছে। তাহলে এখান থেকে ডি ইকুয়াল টু আসলো 1.22 ল্যামডা বাই হচ্ছে কত আসলো, সাইন থিটা। এবার শোন, এই যে এক্সপেরিমেন্টটা যখন করি, ঠিক আছে, এগুলার নাম যেমন ফার্স্ট ম্যাক্সিমা, সেকেন্ড ম্যাক্সিমা, ও জানিস। ঠিক আছে, তো ফার্স্ট ম্যাক্সিমা আমরা দেখি যে এটা যখন এক্সপেরিমেন্ট করতেছি, আমরা সব থেকে ফার্স্ট ম্যাক্সিমা পাই থিটা ইকুয়াল টু কত হচ্ছে, 45 ডিগ্রিতে। ওকে, ফার্স্ট ম্যাক্সিমা কোথায় আসে, 45 ডিগ্রিতে। তো সব থেকে ভালো যে নাম্বার অফ ইলেকট্রন,
ওকে, তো আমাদের মাইকের ব্যাটারি শেষ হয়ে গেছিল, তার জন্য একটু কথা শুনতে পারিসনি। হ্যাঁ, হঠাৎ করে আমি দেখিনি। তো যে জিনিসটা আমি বলতেছিলাম তোদের, ওকে, কতটা আগে যে ইয়ে শেষ হয়ে গেছে আমি তো জানি না, একটু রিপিট করে দিতেছি জায়গাটা। তো এখানে যদি দেখিস আমি যেটা বলতেছিলাম যে আমরা যখন ম্যাক্সিমাম ইন্টেন্সিটির কাপ দেখতে পাচ্ছিলাম না, ফার্স্ট ম্যাক্সিমামটা সেটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের আশেপাশে দেখতে পাচ্ছি। আর আমি কি বললাম যে এই গ্রাফটা অনেকটাই কি হচ্ছে এই গ্রাফের সঙ্গে মিলতেছে, আর এটা আমাদের নোন গ্রাফ। এটা অপটিক্সে অলরেডি কি করছি আমরা হচ্ছে এক্সপ্লেন করছি। যখন আমরা নিউক্লিয়ার ফিজিক্স পড়াশোনা স্টার্ট করছি, হিস্ট্রিতেও যদি দেখিস নিউক্লিয়ার ফিজিক্স সম্বন্ধে যখন জানা শুরু করছি তার অনেক আগেই অপটিক্সের কিন্তু আমাদের নিউটন এক্সপেরিমেন্ট, ডবল স্লিট এক্সপেরিমেন্ট, সব এক্সপেরিমেন্ট গুলো হয়ে গেছে। তো আমরা দেখছিলাম এটা তো আমাদের হচ্ছে ইন্টারফারেন্সের সময় আসে এমন ধরনের প্যাটার্ন আমরা দেখছি। ডিপেন্ড ডিপেন্ড থিটার ক্ষেত্রে ডিপেন্ড হয়, ফার্স্ট ম্যাক্সিমা সেকেন্ড ম্যাক্সিমা এই ধরনের দেখছি। তো ওইখানে স্লিটের ডিফ্রাকশন, স্লিটের জন্য দেখছিলাম। সেই স্লিটটাকে যখন আমরা কি করছিলাম হচ্ছে সার্কুলার অ্যাপারচারের জন্য করছিলাম, ওইটার ফর্মুলা অ্যারেডিক্স দিয়ে পড়ছিলাম, যে ওগুলোর ফর্মুলা সাইন থিটা ইকুয়াল টু 1.22 ল্যামডা বাই ডি আসছিল। ঠিক আছে, তো এখান থেকে আমরা ওই যে সার্কুলার ডিস্কটা আছে, এইখানে সার্কুলার ডিস্কটা কার সঙ্গে কম্পেয়ার করতেছি, এই হচ্ছে নিউক্লিয়াসটাকে সার্কুলার ডিস্কের সাথে কম্পেয়ার করতেছি। তাহলে সার্কুলার ডিস্কের ডায়ামিটার কত ছিল, হচ্ছে ডি ছিল। এখান থেকে সার্কুলার ডিস্কের ডায়ামিটার আমরা বের করতে পারি, যেটা ইকুইভ্যালেন্টলি আমরা নিউক্লিয়াসকে কনসিডার করতেছি। তো নিউক্লিয়াসকে কনসিডার করলে তোরা একটা জিনিস দেখে নে ভালো করে, যে এইখানে কত হচ্ছে ল্যামডা ইকুয়াল টু, এটা একটু আগে দেখলাম যে হাই এনার্জেটিক পার্টিকেলের ক্ষেত্রে ল্যামডার ফর্মুলা এটা হয় ল্যামডা ইকুয়াল টু এসসি বাই ই। আর রাদারফোর্ড যখন এক্সপেরিমেন্টটা করছিল সেখানে 420 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি ইউজ করছিল, তা ওইটা বসাই দিলাম। মোটামুটি 3 ফেমটোমিটারের আশেপাশে ওয়েভলেন্থ আসতেছে। এবং ওইটা যখন পরবর্তীতে আমরা এখানে বসাই দিলাম, ডায়ামিটার কত পেলাম, 5.2 ফেমটোমিটারের আশেপাশে। আমি অফ দ্য অর্ডারে বলতেছি, এক্সাক্ট ক্যালকুলেশন করে বলতেছি না। হ্যাঁ, তো এটা যদি বসাই, এটা ডায়ামিটার ছিল অ্যারেডিক্সটার ওই সার্কুলার অ্যাপারচারটার। আমরা যদি রেডিয়াস দেখি, রেডিয়াস এত ফেমটোমিটারের আশেপাশে আসতেছে। তো এইটুক জিনিস মাথায় রাখিস যে রেডিয়াস অনেকটাই আমরা কি করলাম, আশেপাশে আসলাম, একটা অর্ডারে আসলাম। তোরা 12এও কিন্তু এর থেকে অনেক একটা ইজি প্রসেস করছিলি, সেই প্রসেসের সাহায্য করতে পারিস, কিন্তু ওইটা কিন্তু এতটাও এক্সাক্ট দেয় না, ওটা 10⁻14 অর্ডারের আশেপাশে দেয়। ওকে, তো আমরা এটা যেহেতু এখন তোরা বড় হচ্ছিস, আমি তোদের গ্রাফ দিয়ে বোঝাইলাম যে অ্যানালজি দিয়ে আমরা কেমন করে এক্সপ্লেন করতে পারি। এবং শেষে দেখলাম যে আমাদের ওই অ্যানালজি অনুযায়ী কি হচ্ছে ফেমটোমিটার অর্ডারে নিউক্লিয়াসের রেডিয়াস আসতেছে। এতটুকু অব্দি কারো বুঝতে অসুবিধা হলে, কিছু কোশ্চেন, মনে ব্যথা দুঃখ কষ্ট থাকলে বলতে পারিস আমাকে। ওকে, তো কিছু কিছু আইডিয়া আসতেছে তোদেরকে যে নিউক্লিয়াসের সাইজ মোটামুটি কেমন করে কি করে বের করা যায়। তো আমি তোদের যখন এই নিউক্লিয়ার ফিজিক্স পড়াবো না, এমন প্রচুর এক্সপেরিমেন্টাল কার্ভ ইউজ করব, যেখান থেকে আমরা থিওরিকে আলোচনা করব। কারণটা আমি বলছি, নিউক্লিয়ার ফিজিক্স এভিডেন্স বেস পড়াশোনা। কারণ নিউক্লিয়ার ফিজিক্সে ফার্স্টে থিওরি আসতেই পারে না। কেমন করে আমরা থিওরি দিব? ফার্স্টে আমরা এভিডেন্স পাইছি, বিভিন্ন এক্সপেরিমেন্ট করছি, সেই এক্সপেরিমেন্টাল ডাটাগুলা থেকে, অর্থাৎ ওই এভিডেন্স গুলা থেকে আমরা ফিজিক্স দ্বারা ওটাকে এক্সপ্লেন করার চেষ্টা করছি, অর্থাৎ এভিডেন্স গুলাকে আমরা বিভিন্ন আমাদের যে লজিক দ্বারা এক্সপ্লেন করার চেষ্টা করছি। ওকে, তো এভিডেন্স গুলাই আমাদের আগে দেখতে লাগবে। যেমন আমরা এক্সপেরিমেন্ট করছি, আগে ডাটা পাইছি, ওটাকে আমরা এই থিওরির সঙ্গে অনেকটা অ্যানালজি পাইছি, ওটা দিয়ে এক্সপ্লেন করার চেষ্টা করলাম। তো এক্সপেরিমেন্টাল ডাটার প্রচুর আমরা কি নেব, নিউক্লিয়ার ফিজিক্স পড়ার সময় হেল্প নিব। ঠিক আছে, ওকে, মাথায় রাখিস এটা। তো তোরা যে জিনিসটা ইউজ করছিস ক্লাস 12-এ কেমন করে করছিস, আমি তোদের মোটামুটি একটা আইডিয়া দিই। ক্লাস 12-এ আমরা কেমন করে করতাম দেখ, যে আলোচনা করার জন্য, এটা ধরে একটা অ্যাটম আছে, অ্যাটমের ভিতরে কি আছে, নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াসের কত আছে হচ্ছে চার্জ আছে Z × E। ওকে, Z × E। আর এখান থেকে কি করতেছি আমরা, আলফা পার্টিকেল পাঠাচ্ছি, দ্যাট ইজ হিলিয়াম
4 2 এটা আলফা পার্টিকেল বাঁচাচ্ছি, এখান থেকে আলফা পার্টিকেল যাচ্ছে। এবার যা সম্পূর্ণ তো আঘাত করতে পারছে না, একটা টাইমের পর এখান থেকে কি করতেছে, এখান থেকে গেল, এখান থেকে স্ক্যাটার করে গেল। তো এই যে ম্যাক্সিমাম যে ডিস্টেন্সটা অবধি পৌঁছাইতে পারলো, এটাকে আমরা কি বলি, R0 দিয়ে রিপ্রেজেন্ট করি। ওকে, যত হাই এনার্জেটিক আলফা পার্টিকেল পাঠাবো অত কি হচ্ছে এর কাছাকাছি যাইতে পারে। তো এটা কি হচ্ছে R0 দ্বারা আমরা রিপ্রেজেন্ট করি, মোটামুটি গেল। তো এই যে জিনিসটা আমরা কেমন করে করতাম, বুদ্ধি করতাম, যে দেখ এইটা তো আছে, তাহলে আলফা পার্টিকেল যখন দৌড়াচ্ছে এর একটা কাইনেটিক এনার্জি নিয়ে দৌড়াচ্ছে, সেই কাইনেটিক এনার্জিটা নিয়ে দৌড়াচ্ছে, কিন্তু এইখানেও একটা পজিটিভ চার্জ, আলফা পার্টিকেলও একটা পজিটিভ, এটাও পজিটিভ, এটাও কি আসবে হচ্ছে পজিটিভ। এবার পজিটিভ পজিটিভ বিকর্ষণ করবে। তো আলফা পার্টিকেলটা যখন অনেক হাই এনার্জেটিক কাইনেটিক এনার্জি নিয়ে দৌড়াচ্ছে, দৌড়াতে গিয়ে এখানে গিয়ে কি হবে, পজিটিভ পজিটিভ রিপালশন করবে, তার জন্য আর যেতে পায় না। তাহলে এই যে ম্যাক্সিমাম কতটা দূরত্ব অবধি যাইতে পারবে, সেই নিয়ারেস্ট ডিস্টেন্সটা আমরা ক্যালকুলেট করতে পারি, ওটা থেকে একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া তৈরি করতে পারি নিউক্লিয়াসের। তো কি করতাম, যে এই আলফা পার্টিকেলটা সাপোজ কি করলাম, ভি ভেলোসিটিতে দৌড়াচ্ছে, তাহলে কত হচ্ছে ½ m v²। এটা এটা কিসের সমান হবে, এই এদের যে রিপালসিভ ফোর্সের সমান হবে। রিপালসিভ ফোর্স মানে কুলম্ব রিপালসিভ ফোর্স, সেটা কত হচ্ছে 1/4πε0 Q1 Q2 Q1 Q2। আলফা পার্টিকেলের ক্ষেত্রে কয়টা আছে 2e, তাহলে Q1 Q2, আর এটার নিউক্লিয়াস হচ্ছে জেটি বাই আর, আর স্কোয়ার হয় সেটা R0 তার স্কোয়ার, কিন্তু স্কোয়ার না দিয়া স্কোয়ার দিলে ফোর্স হয়ে যাবে। আর আমরা এইদিকে এনার্জি লিখছি, এইদিকেও এনার্জি নিতে লাগবে, তাহলে এনার্জি নিতেছি আমরা, ঠিক আছে, পোটেনশিয়াল এনার্জি তুললাম বা রিপালসিভ এনার্জি যেটা আছে সেটার জন্য আর হবে। তোরা জানিস যখন পোটেনশিয়াল লিখিস Q/4πε0 আর লিখিস, ঠিক আছে না, তাহলে আর এর পাওয়ার 1 হবে। তো এটা থেকে যদি ক্যালকুলেট করিস, ক্যালকুলেট করলে আমরা মোটামুটি কিছু এটা হচ্ছে এখান থেকে R0 এর একটা আমরা ভ্যালু পাওয়া যায়, ঠিক আছে, মনে করে দেখিস আমরা বের করছিলাম। তো এটা যদি বের করি, এখান থেকে কত আসলো, তাহলে 2z² বাই কত হচ্ছে 4πε0 ½ m v²। হাই এনার্জি পাঠাচ্ছি, তাহলে 2z² বাই কত হচ্ছে 4πε0, আর এটা হচ্ছে ধরে নে এনার্জি, কাইনেটিক এনার্জি পাঠাচ্ছি, ইকে এনার্জি পাঠাচ্ছি আমরা, ঠিক আছে। ওকে, তো এগুলা যদি সবকিছু মান বসাই দেয় সেখানে তো তোরা জানিস যে কেমন এনার্জি নিয়ে পাঠাইছে, ঠিক আছে, এগুলা যদি সবকিছু ক্যালকুলেট করে দিস, পুট করার পর R0 এর ভ্যালু কত আসবে, আর ভ্যালু আমি বসাচ্ছি না, সেটা হচ্ছে 10⁻⁻14 মিটারের অর্ডারের আশেপাশে আসে, ঠিক আছে। তো আমরা বলতে পারি এটা, এই যে ডিস্টেন্সটা আছে R0 অর্থাৎ নিয়ারেস্ট ডিস্টেন্সটা কত হচ্ছে 10⁻⁻14, তাহলে রেডিয়াস কি হবে, তার থেকেও ছোট হবে না। দেখ এতটুক যদি নিউক্লিয়াস হয় তার এতটা ডিস্টেন্স অবধি যেতে পারছে না, তাহলে এতটুকের মধ্যেও কি রেডিয়াস তো আরো কম হবে, তাহলে এটা রেডিয়াস কি হবে, আরো কম হবে, আরো কম হবে রেডিয়াস। তো R0 এর ভ্যালু কত হবে, যে ভ্যালুটা দেখতে পাচ্ছিস তার থেকে অনেকটাই কি হবে, কম আসবে। ওকে, তো কম আসবে মানে কি হচ্ছে, আমরা 10⁻14 পাইছি, তো তো 10⁻15 ধরতাম আমরা ক্লাস 12 এমন করে কি করতাম হচ্ছে একটা মোটামুটি আইডিয়া তৈরি করার চেষ্টা করতাম যে নিউক্লিয়াস কত বড়। হ্যাঁ, আর ওর থেকে আমি অনেক বেটার আইডিয়া, তোদের বেটার অ্যানালজি দিলাম এখানে। হ্যাঁ, তো বিভিন্ন অ্যানালজি দিয়ে আমরা কি করতে পারি, বিভিন্ন থিওরি দিয়ে বিভিন্ন ক্ষেত্রে এগুলোকে এক্সপ্লেন করব। কারণটা আবার বলতেছি, নিউক্লিয়ার ফিজিক্সের ক্ষেত্রে এক্সপেরিমেন্টাল ডাটা আমাদের কাছে আছে অলরেডি। এবার শোন, যে এখান থেকে আমি তোদের আরো একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, যে অনেক সময় তোদের যখন বিভিন্ন এন্ট্রান্স এক্সামিনেশন দিবি বা তোদের যখন ইউনিভার্সিটি এক্সামিনেশন দিবি, এটা থেকে একটা কোশ্চেন আসে, এই যে বিটার নাম কি বললাম আমি, ইম্প্যাক্ট প্যারামিটার। ইম্প্যাক্ট প্যারামিটারের যে ফর্মুলাটা ওটা তো তোদের এই সিলেবাসে নাই, হ্যাঁ, গ্রাজুয়েশনের সিলেবাসে নাই, কিন্তু এটা কি হচ্ছে, এটাকে ইউজ করে অনেকের কি করতে লাগে হচ্ছে কোশ্চেন দিয়ে দেয়। তো আমি যেটার অ্যান্সার হয় অ্যান্সারটা লিখে দিই, এবং 12-এ যখন পড়ছিলি তখনও তো স্যার ওইটাই বলছিল, ঠিক আছে, আমার কাছে বললে আমিও ওইটাই বলছিলাম, কারণটা এগুলা এমএসসি থেকে ডিরাইভ করা হয়। ওকে, ইম্প্যাক্ট প্যারামিটারটা, তো ইম্প্যাক্ট প্যারামিটারের ভ্যালু কেমন হয় একবার আমি লিখে দিতেছি, যে অ্যান্সারটা কত আসে, ঠিক আছে, মোটামুটি ইম্প্যাক্ট প্যারামিটার। তো দেখ একটু ইম্প্যাক্ট প্যারামিটারের ভ্যালুগুলো আমি বলে দিতেছি। তো ইম্প্যাক্ট প্যারামিটার তো বুঝছিস কি জিনিস,
ঠিক আছে, যেদিকে যাওয়ার কথা ছিল ওইখান থেকে না গিয়ে, ঠিক আছে, ধরে নে এটা এইদিকে যাওয়ার কথা ছিল, এখান থেকে না গিয়ে যতটা কি হচ্ছে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা পাচ্ছিস ওটাকে কি বলবো আমরা, ইম্প্যাক্ট প্যারামিটার বলবো। তাহলে ইম্প্যাক্ট প্যারামিটার বি ইকুয়াল টু, দেখ কত হয়, জেড ই স্কোয়ার কট থিতা বাই 2, থিতা তো আগেই বলছিলাম থিতা কি জিনিস, ঠিক আছে, আর হচ্ছে 4 পাই এপসিলন 0, আর যে কাইনেটিক এনার্জি নিয়ে আসছে সেটা হাফ এম ভি স্কোয়ার। ওকে, তো এই যে ইম্প্যাক্ট প্যারামিটার, এইটা ফর্মুলা দিয়ে সবসময় বের করতে লাগে এমন কোনো কথা নাই, ঠিক আছে। এবার এইখান থেকে আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, ডিফারেন্সিয়াল ক্রস সেকশন, অর্থাৎ কতটা ক্রস সেকশন এরিয়াটা জুড়ে রিঅ্যাকশন ঘটার প্রবাবিলিটি আছে, সেটা অনেক সময় ক্যালকুলেট করা আসে। আমি তোদের এটা নোট দিয়ে আমি লিখে দিতেছি, ঠিক আছে। তাহলে ডিফারেন্সিয়াল ক্রস সেকশন, ডিফারেন্সিয়াল ক্রস সেকশন, এগুলো কিন্তু কোনো কিছুই তোদের ডেরিভেশন নাই, হ্যাঁ। তাহলে ডিফারেন্সিয়াল ক্রস সেকশন মানে এর আশেপাশে কতটা এরিয়া জুড়া, কতটা জায়গা দিয়ে, কতটা ক্রস সেকশন অনুযায়ী ওদের রিঅ্যাকশন করতে পারে, ঠিক আছে, স্ক্যাটারিংটা করতে পারছে। তো এটা এটা লিখে দিতেছি তোদেরকে, এটা কত আসে ভালো করে শোন। এই ডিফারেন্সিয়াল ক্রস সেকশনটাও কিন্তু থিতার উপর ডিপেন্ড করে, মাথায় রাখিস। তাহলে ডিফারেন্সিয়াল ক্রস সেকশন ডি থিটা, যেটা অবভিয়াসলি কি হচ্ছে থিতার ফাংশন, তাহলে এটা কত হয় বি বাই সাইন থিটা, হোয়ার বি ইজ দ্য ইম্প্যাক্ট প্যারামিটার, ঠিক আছে, আর ডিবি বাই হচ্ছে ডি থিটা। ওকে, এটা হচ্ছে মাথায় রাখিস। তো এই রিলেটেড বিভিন্ন প্রবলেম আসে, সেই প্রবলেমগুলো একটা প্রবলেম তোদের দিয়ে দিতেছি, একটু পরে দিতেছি, এটা রিলেটেড নোট দিয়ে লিখে রাখলাম, পরে একটু পরে একটা প্রবলেম করাচ্ছি। ওকে, যে ডিফারেন্সিয়াল ক্রস সেকশন আমরা কেমন করে, আজকে মোটামুটি আর বেশিক্ষণ পড়াবো না, ঠিক আছে, গলার অবস্থা খুবই খারাপ। চল একটু আমি যেটা কম পড়াচ্ছিলাম এটা কমপ্লিট করে নিই। ওকে, তারপর প্রবলেম গুলো আমরা নেক্সট দিন করব। তাহলে দেখ ভালো করে, আমি যে বললাম যখন আমরা এই নিউক্লিয়াসের কি করলাম, স্ক্যাটারিং প্রসেস করলাম, স্ক্যাটারিং প্রসেস গুলো বিভিন্ন ডাটা পাইছিলাম এই স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট করে করে, সেই ডাটাগুলোর কিছু এক্সপেরিমেন্টাল ডাটা লিখি। প্রথম তো আমি তোদের একটা অ্যানালজি দিলাম, মোটামুটি ওইখান থেকে রেডিয়াস সম্বন্ধে ধারণা দিলাম, নিউক্লিয়াসের সাইজ সম্বন্ধে। ওকে, তো এবার শোন, নিউক্লিয়াসের যদি তোরা একটা জিনিস ভালো করে বুঝে, নিউক্লিয়াসের যদি রেডিয়াস জানিস, নিউক্লিয়াস অবভিয়াসলি কি যে 3D তে একটা স্ফেরিক্যাল অবজেক্টের মতো হবে, এক্সাক্ট স্ফিয়ার হবে না, বা স্ফেরিক্যাল অবজেক্টের মতো হবে। তো ওটার ভলিউম সম্বন্ধে অবভিয়াসলি আমরা ধারণা পাওয়া যাব। তো এবার শোন, আরো কিছু আমরা ডাটা পাইছিলাম, এক্সপেরিমেন্টাল ডাটা, সেগুলো আমি দেখতেছি। যখন আমরা কি করতেছি, নিউক্লিয়াসকে, ঠিক আছে, নিউক্লিয়াসকে আমরা ওর হচ্ছে প্রোটন ডেনসিটি রেসপেক্টে দেখি, ঠিক আছে, ওটার রেডিয়াসের সঙ্গে প্রোটন ডেনসিটি কেমন করে ভেরি করে। দেখ এক্সপেরিমেন্টাল ডাটা, বিভিন্ন এক্সপেরিমেন্টাল ডাটাগুলো পাই, সেগুলো একটা দুটো আমি বলতেছি। ওকে, তাহলে এটা রেডিয়েশন, আমরা যদি এক্সপেরিমেন্টাল যদি দেখি রেডিয়াসের সঙ্গে সঙ্গে প্রোটনের ডেনসিটি কেমন করে ভেরি করে, ঠিক আছে, প্রোটনের ডেনসিটি কি হবে তার মানে হচ্ছে মাথায় রেখেছ, স্কেল কি হবে ফার্মি মিটার কিউব ডেনসিটি, ঠিক আছে। তাহলে প্রোটন পার ইউনিট ভলিউম, আর নিউক্লিয়াসের ক্ষেত্রে আমরা ফার্মি দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে আর কিউবের জায়গায় কত হবে, ফার্মি কিউব হবে, আর নিচেরটা উপরে নিয়ে গেলাম মাইনাস হবে, ঠিক আছে না, এতটুকু বুঝছিস। তো এবার দেখ ভালো করে, মানে আমি বলতেছি নিউক্লিয়াসের ভলিউম কত হবে, বিএন ইকুয়াল টু হচ্ছে আর কিউব হয় না, মিটার কিউব হয়, কিন্তু এটাকে ফার্মি দিয়ে লিখি ফার্মি। তাহলে ডেনসিটি ইকুয়াল টু কত হচ্ছে মাস পার ইউনিট ভলিউম না, তাহলে মাস থাকবে, আর এখানে প্রোটনের ডেনসিটি, তাহলে নাম্বার অফ প্রোটন পার ইউনিট ভলিউম, তাহলে এটা উপরে গেল, তাহলে ফার্মি কিউব গেল, বুঝছিস কথাটা। এবার শোন,
এটা যখন এক্সপেরিমেন্টাল ডাটাটা দেখছি, এক্সপেরিমেন্টাল ডাটাটা কেমন কেমন দেখছি, বিভিন্ন নিউক্লিয়াস নিছি এবং বিভিন্ন নিউক্লিয়াসের ক্ষেত্রে আমরা এক্সপেরিমেন্টাল ডাটা দেখছি। যেমন দেখি যে যদি আমরা অক্সিজেন নিউক্লিয়াস নিয়ে কথা বলি, অক্সিজেন নিউক্লিয়াসের ক্ষেত্রে প্রথমে কিছুটা কনস্ট্যান্ট যায়, ঠিক আছে? তাহলে কনস্ট্যান্ট যাওয়ার পর কি করে, এ হচ্ছে কনস্ট্যান্ট যায়, কনস্ট্যান্ট যাওয়ার পর ডিকে করে যায়, কনস্ট্যান্ট যাওয়ার পর কি করে হচ্ছে ডিকে করে যায়। কনস্ট্যান্ট যাওয়ার পর ডিকে করে যায়। ওকে, এটা হচ্ছে অক্সিজেনের ক্ষেত্রে বলতেছে। তারপরে এসএন এর ক্ষেত্রে দেখি এমন করে কনস্ট্যান্ট তো যায়, কিন্তু আর একটু বেশি দূর কনস্ট্যান্ট যায়, ঠিক আছে? তাহলে কনস্ট্যান্ট যায়, তারপরে কি করে হচ্ছে ডিকে করে যায়। ওকে, তার পরবর্তীতে আরো যদি একটু হায়ার নিউক্লিয়াস নিই, এমন আরো কনস্ট্যান্ট যায়, তারপরে কি হচ্ছে ডিকে করে যায়। এগুলো কিন্তু সব এক্সপেরিমেন্টাল ডাটার কথা বলতেছি আমি, এক্সপেরিমেন্টাল গ্রাফ। ওকে, ওকে, তো এগুলা প্রত্যেকটা এক্সপেরিমেন্ট 1 1 4 4 এ ইউ, তো এক্সপেরিমেন্টালটা এটা ধীরে 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 কি করতেছে হচ্ছে ডিকে করে যাচ্ছে। এবার যদি আমরা কি করি, এই কার্ডটা এক্সপেরিমেন্ট যখন দেখছি রেডিয়াস, এটা কিন্তু রেডিয়াস, হ্যাঁ, নিউক্লিয়ার রেডিয়াস। ওকে, এবার শোন, এটাকে যদি নিউক্লিয়ার ডেনসিটির সঙ্গে দেখি, নিউক্লিয়ার ডেনসিটির সঙ্গে কি দেখছি, আহ এটা কি গেল হচ্ছে প্রোটন ডেনসিটি, প্রোটন ডেনসিটি ভার্সেস রেডিয়াস, নিউক্লিয়ার রেডিয়াস। এবার এটাকে যদি ওভারঅল আমরা কি হচ্ছে মাস মাস নাম্বারের সাথে দেখি। ওকে, তাহলে মাস ডেনসিটি ভার্সেস রেডিয়াস। ওকে, এটার গ্রাফটা একটা ইন্টারেস্টিং গ্রাফ পাইছি। মাস ডেনসিটি আর রেডিয়াস, এটার গ্রাফ কেমন পাইছি, প্রথমে ফিক্স থাকে। আমি এই গ্রাফগুলোকে পরে সবকিছু দ্বারা এক্সপ্লেন করব, হ্যাঁ, এগুলো ডিটেলসে, এখন শুধু এক্সপেরিমেন্টাল গ্রাফগুলো লিখে রাখতেছি কি পাইছি, এটাকে আমরা থিওরিটিক্যাল নলেজ দ্বারা আমরা যে এভিডেন্স দেব, যে সেইগুলো করসপন্ডিং যে থিওরি গুলো দেবো, ওই থিওরি দিয়ে এগুলাকে কিন্তু পরবর্তীতে এক্সপ্লেনও করব একটু, এর জন্য 2-1টা লেকচার ওয়েট কর। তো কি হয়েছে, এমন করে গেছে। ওকে, তো যাওয়ার পর কি হচ্ছে, এটা গেছে, পরেরটার ক্ষেত্রেও দেখা যায় কি হচ্ছে, এমন হয়। পরে আবার দেখা যায় সেম অ্যাটমিক মাস ডেনসিটি বাড়তেছে না। হয়। তো যখন এটাকে কি করলাম, এটার রেসপেক্টে দেখলাম এমন আসলো। তো এই দুটাকে নিয়ে যদি কম্বাইন্ড গ্রাফ ড্র করি, কম্বাইন্ড গ্রাফ এমন পাই যে নিউক্লিয়াসের ডেনসিটি, এদিকে হচ্ছে নিউক্লিয়াসের ডেনসিটি, হ্যাঁ, নিউক্লিয়াসের ডেনসিটি, এদিকে নিউক্লিয়াসের রেডিয়াস, এটা যদি কম্বাইন্ড গ্রাফ ড্র করি এমন পাই, মিডিলে কনস্ট্যান্ট, প্রায় কনস্ট্যান্ট, দেন তারপরে কি করতেছে এখান থেকে ডিকে করা শুরু করছে। হ্যাঁ, এখান থেকে ডিকে করা শুরু করছে। তার মানে এইটা একটা ওভারঅল গ্রাফ পাইলাম এই দুটাকে কম্বাইন করে যদি দেখি, হ্যাঁ না? তো আমরা ইন জেনারেল একটা নিউক্লিয়াসের সম্বন্ধে যদি ধারণা তৈরি করতে পারি, কি পাচ্ছি দেখতো, নিউক্লিয়াসটার কিছু দূর ডিস্টেন্স অবধি নিউক্লিয়াসটার ভিতরে ওর ডেনসিটি কি থাকতেছে, কনস্ট্যান্ট থাকতেছে, এবং তারপর ধীরে 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 নিউক্লিয়াসের ডেনসিটি কমতেছে,
কমে কমে একবারে গিয়ে কিন্তু কি হয় না, জিরো হয় না, একটা টাইম পর জিরো হয়। আবার ভালো করে এটাকে ভিজুয়ালাইজেশন করার চেষ্টা কর। নিউক্লিয়াস, তোদের যদি আমি এখন নর্মালি নিউক্লিয়াস বলি, নিউক্লিয়াস বলতে কি মাথায় আসবে? একটা এমন কি হচ্ছে মার্বেলের মতো একটা জিনিস, মানে ফর এক্সাম্পল আমি বলতেছি, তোদের কাছে নিউক্লিয়াস বলতে এখন কি আসবে? এইটা আসবে যে একটা কি এসেছে মার্বেলের মতো জিনিস আছে, যেটা এটা হচ্ছে নিউক্লিয়াস, এর বাইরে একদম জিরো। ঠিক আছে, কিন্তু এই ডাটাটা কি দিতেছে? এই ডাটাটা দিতেছে না নিউক্লিয়াস অমন হয় না, নিউক্লিয়াসের অমন কোনো রিজিড বাউন্ডারি নাই। মানে এই বলটার যেমন রিজিড বাউন্ডারি দেখতে পাচ্ছিস, এই অবধি বল আসে, তারপর বলের পরে কিছুই নেই। কিন্তু নিউক্লিয়াসের ক্ষেত্রে এমন হয় না। তোদের যে একটা নোশন ছিল না নিউক্লিয়াস যে একটা বলের মতো হবে, তারপরে আর কিছুই নেই, নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন ঘুরতেছে, বাট নিউক্লিয়াস এমন হয় না। নিউক্লিয়াস এমন স্মুথ হয় না। নিউক্লিয়াস কেমন হয়? নিউক্লিয়াসের একটা জায়গা অবধি নিউক্লিয়াস কি আছে, প্রচুর কি আছে, ডেন্সড। আর এই ডেন্সিটিটা কি আছে, কনস্ট্যান্ট। তারপরে ওর ডেন্সিটি কি হচ্ছে, গ্রাজুয়ালি ডিক্রিজ করতে থাকে, ডিক্রিজ করতে থাকে, একটা টাইমে গিয়ে হালকা হতে 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 টেন্স টু জিরো হয়ে যায়। জিরো হয় না, বাট টেন্স টু জিরো হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে নিউক্লিয়ার ডেন্সিটির গ্রাফ। ওকে, মাথায় রাখিস। তো নিউক্লিয়ার দেখতে কেমন জিনিসটা, এমন কিন্তু এই যে আমার ওয়ালটা দেখতেছিস, এমন ওয়ালের ভিতরে নাই, রিজিড কিছু নাই, এইখান থেকে আসে তারপরে কিছু নাই, এমন নাই। ঠিক আছে, প্রচুর হার্ডকোর। তারপরে কি হচ্ছে, ধীরে 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 ওটা ডেন্সিটি কমতেছে কমতেছে কমতেছে। হার্ডকোর বলতে ভাবিস না যে মিডিলে একদম সব থেকে বেশি। আমি তোদের একদিন এভিডেন্স দিছিলাম না যে নিউক্লিয়ার হচ্ছে শর্ট রেঞ্জ ফোর্স। তো শর্ট রেঞ্জ ফোর্স হওয়ার জন্য কি করে, ও হচ্ছে মিডিলেরটায় সবকিছু জড়ো করে নেয় না, স্যাচুরেট হয়ে থাকে, তার জন্য কনস্ট্যান্ট আসলো। এবার কনস্ট্যান্টের পরবর্তীতে কি করলো হচ্ছে, ও ধীরে ধীরে ডেন্সিটি কমতেছে কমতেছে এবং টেন্স টু জিরোতে যাচ্ছে, ধীরে ধীরে যাচ্ছে। ওকে, গ্রাজুয়ালি, এমন যা হঠাৎ করে কি হচ্ছে অ্যাড্রাপ্ট ভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে না। তো এটা যদি আমি একটা ছবি আর্ট করি, ছবিটা কেমন দেখতে হবে নিউক্লিয়াসের, মোটামুটি একটা যদি আমি তোদের ভিজুয়ালাইজেশন পিকচার দেওয়ার চেষ্টা করি, তা ভিজুয়ালাইজেশন পিকচারটা এমন হবে, দেখ কেমন হবে, যে তো মোটামুটি একটা দেখ, একদম ভিতরে নিউক্লিয়াস প্রচুর প্রচুর কি আছে হচ্ছে ডেন্স আছে, কিন্তু সেটা অবভিয়াসলি কনস্ট্যান্ট ডেন্স, অর্থাৎ সব জায়গায় কি আসবে হচ্ছে ডেন্সিটি সেম থাকবে। ওকে, দেখ ভালো করে, তাহলে ভিতরে কি আছে, ডেন্সিটি একদম সমান সুন্দর আছে। তারপরে ধীরে ধীরে গ্রাজুয়ালি ডিক্রিজ করা শুরু করছে। এখানে চল দেখিস, গ্রাজুয়ালি ডিক্রিজ করতেছে। হালকা হওয়া শুরু করছে।
তারপরে আস্তে আস্তে প্রায় কি হয়ে গেছে, 0 হয়ে গেছে। তো এমন ধরনের হচ্ছে নিউক্লিয়াস জিনিসটা হয়। তাহলে ফার্স্টে একদম হার্ডকোর, তারপরে ধীরে ধীরে কমতে থাকে, তারপরে একটা টাইমের পর প্রায় হচ্ছে নিউক্লিয়াস হারায় যায়। ওকে, তো এমন ধরনের নিউক্লিয়াসটা দেখা গেল মোটামুটি একটা, হ্যাঁ না? তো এটার থেকে নিউক্লিয়াসের একটা আমরা কি করতে পারি, রেডিয়াসের একটা অ্যাপ্রক্সিমেটেড ফর্মুলা, একটা মডেল তৈরি করতে পারি। চল মডেলটা কেমন করে তৈরি করছে আমরা একটু বোঝার চেষ্টা করি। ওকে, তো এইটুকু বুঝছিস, কারো কোনো প্রবলেম? এই গ্রাফটা আর এই ছবিটার মধ্যে একটা ইকুইভ্যালেন্ট খুঁজে পাচ্ছিস তোরা? আমি কিন্তু এই গ্রাফটা থেকেই এই ছবিটা ড্র করলাম, ঠিক আছে? ওকে, আর এইগুলো আমি আর্ট করছিলাম যাতে আমাদের এটা স্ফেয়ারের মতো দেখতে হয়, ঠিক আছে? এই জন্য আমি এগুলো দিচ্ছিলাম যাতে স্পেয়ারের মতো অনেকটা আসে একটু ঠিকঠাক। তাহলে আমি যে হিডিং দিয়েছিলাম নিউক্লিয়াস সাইজ, ওইখানে আমি লিখতেছি। হ্যাঁ, তাহলে নিউক্লিয়াস সাইজ নিউক্লিয়াস does not have any sharp boundary, okay, but its density is high up to, এই যে up to some particular, okay, a particular, okay, nucleus. So we can say that, but we can consider, এটা বেশ লাগবে, হ্যাঁ, we can consider nucleus as a sphere, okay, of radius capital R, okay, of uniform density, তাই না? এখানে যদি ক্যাপিটাল আর রেডিয়াস দেখি সেটা হচ্ছে ইউনিফর্ম ডেনসিটি। এবার আর কোনটা জিনিস আমি এক্স্যাক্টলি আর কোনটা আমি একটু বার বোঝাচ্ছি। হ্যাঁ, তো এটা কি হচ্ছে ইউনিফর্ম ডেনসিটি। তাহলে কি বলতে পারি, নিউক্লিয়ার ডেনসিটি। সো নিউক্লিয়ার ডেনসিটি রো ফাংশন অফ আর ইকুয়াল টু কত হবে, হাই হবে যখন স্মল আর এর ভ্যালু লেস দেন ইকুয়াল টু ক্যাপিটাল আর হবে, আর ভ্যালু লো হবে যখন স্মল আর এর ভ্যালু গ্রেটার দেন কত হবে, আর হবে। তাহলে আর এর থেকে বেশি হলেই কি হয়েছে, লো হয়ে যাবে। এবার আর কি জিনিস, আর জিনিসটা বোঝার চেষ্টা কর। এই যে গ্রাফটা দেখলি না, যেইখানে আমরা কি করলাম, গ্রাফটায় আলোচনা করলাম হচ্ছে নিউক্লিয়ার ডেনসিটির সঙ্গে রেডিয়াসের গ্রাফ। এই গ্রাফের এই যে ম্যাক্সিমাম হাইটটা আছে, এই হাইটটার অর্ধেক করলাম, ওকে, এটার হাফ নিলাম। হাফ নেওয়ার সময়, হাফ নেওয়ার ওই হাফ রেঞ্জের ভিতরে যে আমরা কি করতেছি, ডিস্টেন্সটা ড্র করতে পাইতেছি। এই যে ডিস্টেন্সটা ড্র করতেছি ওটাকে কি বলি, আমি ইচ্ছে আর বলি। তাহলে আর হচ্ছে এটা। তাহলে নিউক্লিয়াসের মোটামুটি আমরা যদি এভারেজ রেডিয়াস ধরতেছি, সেটা কোনটা হচ্ছে, এই যে ডেনসিটি গ্রাফের এই অর্ধেকটা, ঠিক আছে? এটার আমি আরো ইনফরমেশন দেবো, আরো ক্যালকুলেশন দেবো, সবকিছু করবো আমরা, ঠিক আছে? তো আর একটা বুঝাইলাম, কারণটা তোরা অনেকেই মনে করতে পারিস খালি এইটুক থেকে এইটুক ডিস্টেন্স আর, হ্যাঁ এইটুকুই আর, বাট এটার থেকে একটু বেশি ধরে দে, এইটুকু চার, কারণ ওর পরেও কিছু তো আছে না,
ওটাকে একবারে তো বাদ দিতে পারি না, তার জন্য একটু এক্সটেন্ডেড নিছি আমরা 8টাকে। তোদের কিন্তু প্রথম থেকে লাস্ট অব্দি একটা কথা বলতেছি রে, নিউক্লিয়ার ফিজিক্সে এক্সাক্ট বইলা কোনো কিছুই নাই। আমাদের রিসার্চ হইতে থাকবে, আমরা মোটামুটি একটা করে কি নিছি অ্যান্সার নিয়ে চালাচ্ছি এখন অব্দি। ওকে, যেটা ভালো এভিডেন্স পাইছি, ভালো মতো এক্সপ্লেন করতে পারছি, ওটাকে নিছি। এক্সাক্ট কোনো কিছুই নাই। হুম, তো এবার দেখ এটাকে কি লিখতে পারি। সো আমরা যখন একটা মডেল তৈরি করব, মডেলটা তৈরি করার জন্য সব থেকে সহজ বুদ্ধি কি, ঠিক আছে, এটাকে এমন করে মডেলটা তৈরি করি যে এই পাশে তো আছে কিন্তু সেগুলো হচ্ছে হালকা হালকা আছে, তাহলে ওই হালকা হালকাটাকে বাদ দিয়ে জিরো নিয়ে নেই, আর এইটার যে এক্সাক্ট আর অব্দি ছিল ওইটার থেকে একটু বেশি নিয়ে নেই। তার জন্য কি নিলাম, এইটুক না নিয়ে এটার থেকে একটু বেশি নিলাম, আর এই পাশটাকে কত ধরলাম, মনে মনে জিরো ধরলাম। এটা একটা মডেল, এক্সপেরিমেন্টাল ডাটা এটা, কিন্তু এক্সপেরিমেন্টাল ডাটাকে এক্সপ্লেন করার জন্য মোটামুটি একটা ইজিয়েস্ট মডেল তৈরি করি, ওটা ইকুইভ্যালেন্ট মডেল। তো ইকুইভ্যালেন্ট মডেলটা তৈরি করার জন্য আমরা ধরলাম যখন হাই ভ্যালু তো হাই, একদম কনস্ট্যান্ট ইউনিফর্ম। সো রো আর কে হাই ভ্যালুতে কি ধরলাম, একদম রোই আছে, অর্থাৎ যখন হচ্ছে স্মল আর এর ভ্যালু ক্যাপিটাল আর এর থেকে ছোট, তার থেকে যখন বড় হয়ে গেল তারপরে যখন হালকা জিনিসটা আছে ওটাকে জিরো ধরলাম। এটা একটা হচ্ছে মডেল তৈরি করলাম। ওকে, এটা ধরলাম, এটা দিয়ে ক্যালকুলেশন করলে অনেক সুবিধা হবে। তোদের অনেকের মনে হইতে পারে স্যার এই মডেলটা করলেন ঠিক আছে, ওকে, এটা স্ফেয়ারের মতো সবকিছু ঠিক আছে, ওকে, এইখান থেকে রেডিয়াসের মোটামুটি সব অ্যাটমের ক্ষেত্রে রেডিয়াস কি সেম হবে। আমরা যখন এখানে ড্র করলাম দেখ, ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাটম নিলাম এবং ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাটমের ক্ষেত্রে রেডিয়াস কি আসলো, ডিফারেন্ট ডিফারেন্ট আসলো। যেমন এটার ক্ষেত্রে একটু আগে দেখছিলাম এটা কিসের জন্য আসলো, অক্সিজেনের জন্য আসলো, ঠিক আছে, পরেরটা হচ্ছে 1 4 এর জন্য আসলো, 1 1 4 এর জন্য আসলো, ঠিক আছে, তো এগুলোর জন্য আসলো। তো এত যত কি হচ্ছে এর ভ্যালু বাড়তে থাকবে অত তো রেডিয়াস বাড়তে থাকে, তাহলে এই যে আর এর ভ্যালু ওটা কিসের উপর ডিপেন্ড করবে, তো ওইটা আমরা বের করার চেষ্টা করতেছি। দেখ আমরা দেখলাম হেয়ার রো কি হইতেছে, রো আর ইকুয়াল টু রো জিরো ইকুয়াল টু কত হচ্ছে কনস্ট্যান্ট, তাই তো, তার বাইরে তো নাই, ঠিক আছে, এটা কখন হচ্ছে যখন আর এর মান লেস দেন আর, তাই তো, এটার সময় এটা কনস্ট্যান্ট দেখলাম। অর্থাৎ একটা নিউক্লিয়াসের ডেনসিটি কি থাকে, কনস্ট্যান্ট থাকে। তাহলে ডেনসিটি কি হবে, ভালো করে বস, ডেনসিটি ইকুয়াল টু কত হচ্ছে মাস পার ইউনিট ভলিউম, ঠিক আছে। এবার ডেনসিটি কি আছে, কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট, ওকে। মাস মানে কি, এটা অনেকে কনফিউজড হচ্ছে, মাস মানে কি, এটা নিউক্লিয়াসের মাসের কথা বলতেছি আমি, কারণ ওটা নিউক্লিয়াসের ডেনসিটি কনস্ট্যান্ট, ঠিক আছে। আর নিউক্লিয়ার মাস মানে কি, প্রত্যেকটা নিউক্লিয়নের মাস এন্ড নাম্বার অফ নিউক্লিয়াস, ঠিক আছে না। তাহলে প্রত্যেকটা নিউক্লিয়নের মাস কত, সেটা হচ্ছে অবভিয়াসলি গেছে প্রোটনের মাস বা নিউটনের মাস সমান হয়। ওকে, আমরা জানি 1.67 ইন্টু 10⁻27 কেজি, এত হয়। প্রোটন বা নিউটনের ক্ষেত্রে নিউটনের ক্ষেত্রে একটু বেশি হয়, প্রোটনের ক্ষেত্রে কত 3 হয়, আর নিউটনের ক্ষেত্রে কত হয় 5 হয়, তো দুটোই প্রায় সমান। তাহলে এটাকেও কি ধরতে পারি আমরা, কনস্ট্যান্ট ধরতে পারি। তাহলে মাস কি হচ্ছে, মাস অফ ওয়ান নিউক্লিয়াস ইনটু নাম্বার অফ নিউক্লিয়াস, ওকে, বাই ভলিউম, ওকে। তাহলে দেখ ভালো করে, এটা গেল কনস্ট্যান্ট, ওকে। এবার দেখ নাম্বার অফ নিউক্লিয়াস, তাই না, এটা কিসের সমান, এ এর সমান, কারণটা নাম্বার অফ নিউক্লিয়াস কি করছে, মাস নাম্বার না, আমরা মাস কি দেখছিলাম, মাস নাম্বার এ ইকুয়াল টু জেড প্লাস এন, তাহলে জেড হচ্ছে প্রোটন, এন হচ্ছে নিউটন, তাহলে এই দুটাকেই তো নিউক্লিয়াস বলি, তাহলে টোটাল নাম্বার অফ নিউক্লিয়াস কত, এ, তাহলে কত আসলো এ, ইন্টু নাম্বার অফ কি নাম্বার অফ নিউক্লিয়াস এ গেল, ইন্টু মাস অফ ওয়ান নিউক্লিয়ন, মাস অফ ওয়ান নিউক্লিয়ন তো দেখলাম প্রোটন বা নিউটনের মাস কি হচ্ছে সেম, তাহলে ওটা কি হচ্ছে কনস্ট্যান্ট গেল, কনস্ট্যান্ট। তা মাথায় রাখিস এই যে মাস অফ ওয়ান নিউক্লিয়ন এটা কিন্তু কনস্ট্যান্ট, হ্যাঁ, আর নাম্বার অফ নিউক্লিয়াস কত গেল এ গেল, বাই ভলিউম, ভলিউম কত 4/3 পাই,
আর কিউব, ঠিক আছে, এটা হচ্ছে ভলিউম গেল। তাহলে এখান থেকে কত গেল দেখ, এটা থেকে গেল হচ্ছে 4/3 পাই আর কিউব ইন্টু কনস্ট্যান্ট ইন্টু এ ইন্টু কনস্ট্যান্ট। ওকে, তাহলে এখান থেকে কি বলতে পারি, আর কিউব প্রপোর্শনাল টু এ, বাকি সবকিছু কনস্ট্যান্ট, 4 পাই কনস্ট্যান্ট 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 সবকিছু কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আর প্রপোর্শনাল টু 1/4। তাহলে আর ইকুয়াল টু আমরা কি হচ্ছে প্রপোর্শনাল টু কনস্ট্যান্ট আর 0 a টু দি পাওয়ার 1/3, হোয়ার এই যে আর জিরোটা আসে এটাকে এক্সপেরিমেন্টালি দেখি আর জিরোর ভ্যালু 1.2 ফেমটোমিটার হয়, ঠিক আছে, আর জিরোর ভ্যালু কত হচ্ছে 1.2 ফেমটোমিটারের আশেপাশে হয়। অর্থাৎ আমরা যেটা বললাম একটা নিউক্লিয়াসের সাইজ রেডিয়াস সেটা হচ্ছে তার মাস নাম্বারের উপর ডিপেন্ড করে, অবভিয়াসলি ডিপেন্ড করে। কেমন করে ডিপেন্ড করে এটা, তাহলে মাস নাম্বার ইনক্রিজ করার সঙ্গে সঙ্গে নিউক্লিয়াসের রেডিয়াসও ইনক্রিজ করে। এই জন্য দেখ যত মাস নাম্বার ইনক্রিজ করছে নিউক্লিয়াসের রেডিয়াসও কি করছে, ইনক্রিজ করে গেছে, ঠিক আছে। এটা কোন ফর্মে ইনক্রিজ করে, এই ফর্মে ইনক্রিজ করে, ঠিক আছে। তাহলে আর জিরো ইজ এ কনস্ট্যান্ট উইচ হ্যাভ ভ্যালু কত 1.2 ফেমটোমিটার। ক্লিয়ার, এইটুকু জিনিস বুঝছিস? তো এটা কিন্তু অনেক বড় ইম্পর্টেন্ট জিনিস, পরবর্তীতে অনেকবার আমাদের কাজে লাগবে। তো এই যে জিনিসগুলো আমরা পাচ্ছি, এই যে ডেনসিটি, নিউক্লিয়ার ডেনসিটি ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা ভালো করে যদি বলি সেটা কত হচ্ছে, নিউক্লিয়ার ডেনসিটি ইকুয়াল টু কত হচ্ছে, নিউক্লিয়ার মাস কি হবে, মাস অফ ওয়ান নিউক্লিয়াস এন্ড নাম্বার অফ নিউক্লিয়াস, এটা পুরোটা লিখলাম। তো এগুলো যে জিনিসগুলো পাচ্ছি, যে থিওরিগুলো তৈরি করতেছি, সেগুলো কিন্তু আমরা এক্সপেরিমেন্টাল ডাটা থেকে ইউজ করে করে তৈরি করতেছি, ঠিক আছে। এই যে এক্সপেরিমেন্টাল ডাটা দিছে, এটা কনস্ট্যান্ট দিছে, কনস্ট্যান্ট থেকে দিলাম। অবভিয়াসলি এক্সাক্ট কোনো কিছু পাচ্ছি না, কারণ আমরা কি হচ্ছে একটা কোনো মডেল তৈরি করতেছি। আমরা ধরলাম যে এটার পরে সম্পূর্ণ জায়গাটা কত হচ্ছে 0, ওকে, কিন্তু বাস্তবে তো হচ্ছে না নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের একটা ছবি মোটামুটি একটা কি হচ্ছে পিকচার তোদের মাথার মধ্যে তৈরি করে নে, যে কেমন হবে নিউক্লিয়াস। কিন্তু এমন হার্ডকোর কিছু হবে না, ঠিক আছে। নিউক্লিয়াস কি হচ্ছে একটা মাঝখানের জায়গাটা একদম গাঢ়ও না, একটা কনস্ট্যান্টের পর কি হচ্ছে ধীরে 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 ওর ডেনসিটি কমতেছে, একটা টাইমে টেন্ডস টু 0 হয়ে যাচ্ছে। ওকে, তো 0 হয় না, বাট আমরা অবভিয়াসলি ক্যালকুলেশন সুবিধার জন্য, পড়াশোনার সুবিধার জন্য, সবকিছুর জন্য আমরা কি ধরতেছি, ওটাকে একটা 0 মডেল তৈরি করলাম, যার কি হচ্ছে একটা টাইম অফ দ্য ডিস্টেন্স নিলাম, যেটাকে নিউক্লিয়ার রেডিয়াস বললাম, এবং তারপরে 0 আমরা কনসিডার করলাম, ঠিক আছে। এবার এই যে আর নিউক্লিয়ার রেডিয়াস, এটা কি জিনিস, এটা আমরা ডিটেলসে পড়বো। এবং এই যে কার্ভগুলো আছে না, এই কার্ভগুলা আমরা আরো কিছু কিছু কার্ভের সঙ্গে অ্যানালজি পাই, সেগুলোকে আমরা ধীরে ধীরে কি করব, এক্সপ্লেন করব। ওকে, তো ওকে, যেমন এই যে ফাংশনটা, এই ধরনের যে কার্ভগুলা, এগুলা কিসের আছে, উড স্যাংশন ফাংশন থেকে আসে। তো উড স্যাংশন ফাংশন যারা যারা পড়ছিস তোরা জানিস, ওই ফাংশনটার কার্ভ হচ্ছে এমন ধরনের কার্ভ হয়। তো ওগুলা দ্বারা আমরা ধীরে 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 আরো আমরা এক্সপ্লেন করব। অর্থাৎ এই যে এই কার্ভটা আছে না, এটা উড স্যাংশন আমাদের যে কার্ভ আছে ওটার থেকে আসে। তাহলে উড স্যাংশন কার্ভটা যদি তোরা কেউ জানে থাকিস, এমন নয়, ঠিক আছে। উড স্যাংশন ফাংশনটা এমন ধরনের একটা ফাংশন হয়। ওকে, তা এই কনস্ট্যান্ট গুলা কি, আর কি জিনিস, এগুলো আমরা প্রচুর কিছু আমরা নেক্সট ভিডিওতে আরো বোঝার চেষ্টা করব। তো আমাদের লেকচারটা কিন্তু শেষ হয় নাই, আজকে যা শুরুয়াত হলো। এই যে এক্সপেরিমেন্টাল ডাটাগুলাকে আমরা আরো কি করব, ভিতরের থিওরিটিক্যাল এক্সপ্লেনেশনে আনার চেষ্টা করব। ওকে, তো মজাদার জিনিস আসবে, এই এভিডেন্স থেকে আমরা অনেক কিছুই শিখবো। আজকে ওই লেভেলের জোশ দিয়ে করাইতে পারছি না, তার মানে কারণটা আমি একটু জোরে কথা বললেই না গলার মধ্যে চাপ পড়তেছে আর প্রবলেম আসতেছে। তো সবকিছু মিলে যেটা বললাম, আমার হাতও কাটা আছে, এখানে টিটেনাস দেওয়া আছে, সবকিছু মিলে আজকে যেন অদ্ভুত একটা সিচুয়েশনে পড়ে গেছি। তো যতটা আমি পাইছি গুছায় তোদের পড়াইছি, আশা করি তোরা সবকিছু বুঝছিস। এর পরের দিন আরো ডিটেলসে এই জিনিসগুলো মাথায় রাখিস, এগুলাকে ইউজ করে করে আরো সুন্দর সুন্দর আমরা জিনিস আলোচনা করব। এই কার্ভকে আরো ডিটেলসে পড়বো, সবকিছু আমরা ডিটেলসে। ইভেন এই যে কার্ভটা তৈরি করলাম দুইটা ওভারঅল গ্রাফ থেকে, দুইটা গ্রাফের ওভারঅল এই গ্রাফটা তৈরি করছি, তাই তো। তো এই গ্রাফটা কই থেকে আসলো, এগুলো আমরা ধীরে 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 সবকিছু শিখবো। ওকে, ইন্টারেস্টিং জিনিস। চল তাহলে আজকে এতটুকুই, টাটা বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকিস, হ্যাঁ। আর এমন এদিক তো পেইড বেসে যারা যারা আছিস তোদের জন্য গেল, হ্যাঁ। এবার যদি ইউটিউবে এই ভিডিওটা আসবে, কারণটা তোরা জানিস ইউটিউবের স্টুডেন্টদের জন্য বলি, আমি প্রত্যেকটা কোর্সের
ফার্স্ট 6 লেকচার ইউটিউবে দিই, তো এটা অবভিয়াসলি ইউটিউবে আসবে। তো যারা যারা দেখবি তোরা পরবর্তী তোরা যে কোনো সেমিস্টারে যে কোনো ইউনিভার্সিটির আন্ডার যে কোনো কলেজে পড়াশোনা করতেছিস, এমন ইন্টারেস্টিং উপায়ে যদি ফিজিক্স পড়াশোনা করতে চাস, তাহলে ফিজিজি অ্যাপ ডাউনলোড কর। ফিজিজি অ্যাপের ভিতরে তোদের ইউনিভার্সিটির আন্ডারে সমস্ত কোর্স আছে, সমস্ত সেমিস্টার তোরা লাইভ ব্যাচে জয়েন করতে পারিস, লাইভ লেকচার হয়, পরবর্তীতে এগুলো রেকর্ডেডও থাকে, যার যেটা সুবিধা হবে ওই হিসেবে তোরা দেখতে পারিস। চল তাহলে টাটা, বাই বাই, টেক কেয়ার।